তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 8 ক্লাস শুরু হচ্ছে 12ই সেপ্টেম্বর 2025 সকাল 8টা। তো সেই মোতাবেক নিউমারোলজি কিন্তু করা রয়েছে যে 3 9 9 সমান 21, 21-এর সঙ্গে বার সংখ্যা 6 নিয়ে 9 সকাল 8টায় শুরু হয়েছে। তো ক্লাস নাম্বার 8 হস্তরেখায় বিশেষ করে হৃদয় রেখার বৈশিষ্ট্য ও শুভত্ব কি সেটি আমরা জানবো। তার আগে আমাদের একটু জানতে হবে হাতের রেখা কি। আসলে বিজ্ঞান বা চিকিৎসাবিদ্যা কিন্তু বলে যে মানব গর্ভে বিশেষ করে মায়ের গর্ভে যখন শিশু হাত মুঠ করা থাকে, তো সেই মুঠোবদ্ধ হাতে রেখা উৎপন্ন হয় ভাঁজ থেকে, বিশেষ করে ভাঁজ হয়ে থাকে মুঠ করার কারণে তারপরে রেখা হয়। তো যদি তাই হয় তাহলে এক একজনের হাতের রেখা এক এক রকম কেন হয়? সেটি কি মাতৃগর্ভ বড় ছোট বা মায়ের স্বাস্থ্যের উপর নির্ভর করে, না ওই শিশুর স্বাস্থ্যের উপর নির্ভর করে? এটি কিন্তু আমাদের একটু উপলব্ধি করতে হবে। সবাই যখন মায়ের গর্ভে থাকছে সবার ভাঁজ একরকম হওয়ার কথা, একরকম রেখা উৎপন্ন হওয়ার কথা, কিন্তু সেটি হয় না, রেখা ভিন্ন ভিন্ন হয়। এমনকি আমরা দেখেছি যে বিশ্বে যত কোটি মানুষ তত কোটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট নিলে একজনের সঙ্গে আর একজনের হাতের রেখা মিল পাওয়া যায় না। তাহলে এটি একটি বিচিত্র চরিত্র এই হাতের রেখা নিয়ে। তো সেই হাতের রেখা শিক্ষার ক্ষেত্রে আমরা প্রথমে বলেছিলাম যে কিছু অংশ কিন্তু ক্লাসে সম্পন্ন করা সম্ভব নয়। তার জন্য আপনাদের হাতের রেখার যে বইটি দেওয়া হয়েছে সেই বইটির থেকে আপনাদের বলে দেওয়া হয়েছিল আগেই যে আমরা যেগুলো পড়ানো সম্ভব নয়, বিশেষ করে ক্লাসের সময় নষ্ট করা এর জন্য সম্ভব নয়, সেটি হচ্ছে হাত দেখার শেখার নিয়মাবলী প্রথমে রয়েছে, তারপরে হাতের রং, বিশেষ করে কোন রং কেমন এটি, তারপরে হাতের পৃষ্ঠদেশে যে লোম, অনেকের হাতে লোম থাকে, সেই লোমগুলো কেমন থাকে, কি বর্ণের থাকে। তাছাড়া ধরেন শক্ত হাত, নরম হাত, মাঝারি হাত, এমনকি আপনারা দেখে নেবেন এগুলো হাতের শ্রেণী বিভাগ, যখন চৌকো হাত, সাধারণ হাত, এমনকি স্থূলাগ্র হাত, শিল্পী হাত, দার্শনিক হাত, আধ্যাত্মিক হাত, মিশ্র হাত, এগুলো ছবি দেওয়া রয়েছে। তাছাড়া আমরা হাতের যে আঙ্গুল, সেই আঙ্গুলগুলো আমরা জানি রাশি অনুযায়ী আমরা চিহ্নিত করেছি, সেই অনুযায়ী হাতের রাশি অনুযায়ী কোন ক্ষেত্র থেকে কি বিচার করা হয় এটিও কিন্তু আপনাদের দেখে নিতে হবে, পড়ে নিতে হবে, যদিও আমরা পরবর্তীতে আলোচনা করব এই বিষয় নিয়ে। তাছাড়া 9টি গ্রহের যে ক্ষেত্র, সে ক্ষেত্রগুলো আমরা অবশ্যই আজকে আলোচনা করব। আপনারা দেখছেন যে বোর্ডে 2টি হাত অঙ্কিত আছে, একটিতে শুধু রেখা অঙ্কন করা, একটিতে ক্ষেত্র অঙ্কিত করা রয়েছে। সেই সঙ্গে আঙ্গুলের পর্বগুলো, এগুলো আমাদের পরবর্তীতে ক্লাস হবে। সেই সঙ্গে আঙ্গুল কেমন, এটি আঙ্গুল বিশেষ করে বৃদ্ধাঙ্গুলি নমনীয়, দৃঢ় বা ধরুন সোজা, এগুলো কেমন থাকে। আবার আঙ্গুল সোচালো হলে, আঙ্গুল কাটালো হলে, আর আঙ্গুলের নখ যদি চওড়া হয়, নখ যদি লম্বা হয়, নখ যদি সরু হয়, এমনকি নখের বর্ণ, নখের যে চন্দ্রমা, এগুলো সবই আপনাদের পড়ে নিতে হবে। এগুলো পড়ে না বুঝলে, বিশেষ করে পামিস্ট্রি কিন্তু অনেক অনেক কঠিন শাস্ত্র। কারণ বিশ্বে একজনের প্ল্যানেট টুইন বেবি, যেমন একই সঙ্গে মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে, সেই টুইন বেবির ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা প্ল্যানেটও 2 শিশু 6 মিনিটের ডিফারেন্সে জন্মগ্রহণ করেছে। তাদের লগ্ন, নক্ষত্র, তিথি, গণ, বর্ণ, জাতি, নারী সহ কোনো প্ল্যানেটের কোনো পরিবর্তন নেই। সেটি কিন্তু আমরা ভারতীয় অ্যাস্ট্রোলজি দ্বারা আলাদা আলাদা রূপে বিচার করে দুইজনের চরিত্র বের করি। তো একই সঙ্গে যখন মায়ের গর্ভে 2টি সন্তান রয়েছে, 2টি সন্তানেরই হাত কিন্তু মুষ্টিবদ্ধ করা রয়েছে, তাহলে দুজনের হাতের রেখা ভিন্ন হলো কেন? যদি ভিন্ন হয়ে থাকে, আপনারা যদি এক দেখাতে পারেন, জ্যোতিষশাস্ত্র শেখার প্রয়োজন নেই। যদি ভিন্ন হয়ে থাকে তাহলে অবশ্যই জ্যোতিষশাস্ত্রের সেই ভিন্নতা বা ভিন্ন রূপ ভাগ্য কিন্তু তাদের মধ্যে রয়েছে, এটি কিন্তু বুঝতে হবে। তার জন্য রেখা বিচার অনেকাংশে কঠিন। তো আপনাদের পামিস্ট্রির যে বইটি দেওয়া হয়েছে সংক্ষিপ্ত আকারে, ক্ষুদ্র আকারে লেখা, এটি আপনাদের পড়ে নিতে হবে। বিশেষ করে 10ম অধ্যায় পর্যন্ত একটানা পড়ে নিতে হবে। তাছাড়া 10ম অধ্যায়ের একটি পেজ দেখেন আপনাদের দিয়েছি,
যে পেজটি আপনাদের গ্রুপে দেওয়া হয়েছে, ওই পেজটি আপনাদের বিশেষ করে রবির কাজ, যদিও আপনারা এর আগে আপনারা পড়েছেন, কোথায় পড়েছেন যে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে 9টি গ্রহের কার্যকারিতা আপনারা পড়েছেন। তো পামিস্ট্রিতে 9টি গ্রহের কার্যকারিতা সংক্ষিপ্ত আকারে দেওয়া রয়েছে। এর মধ্যেও কিন্তু কিছু কিছু পয়েন্টে বিপরীত বা মতানৈক্য রয়েছে। সেই মতানৈক্যগুলো কি, সেগুলোও কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে। যদি বের করতে পারি তখন কিন্তু আমরা এই পামিস্ট্রিতে বা এই হাতের রেখা আমরা প্রকৃত রূপে চিনতে পারবো বা শিখতে পারবো, জানতে পারবো, বুঝতে পারবো। তো এই বোঝার ক্ষেত্রে আমরা যেমন দেখেছি, আমরা কিন্তু ইতিপূর্বে ক্ষেত্র চিনিয়েছিলাম। তো ক্ষেত্র আমরা বৃদ্ধাঙ্গুলির গোড়ায় এটি শুক্রের ক্ষেত্র, বৃদ্ধাঙ্গুলির গর্ভে এটি রাহুর ক্ষেত্র, ইন্ডেক্স ফিঙ্গার অর্থাৎ তর্জনী আঙ্গুলের গোড়ায় বৃহস্পতি, মিডিল ফিঙ্গারের গোড়ায় শনি, রিং ফিঙ্গারের গোড়ায় রবি, লিটল ফিঙ্গারের গোড়ায় বুধ, হাতের মাঝখানে বহির্দেশের অংশে এটি মঙ্গলের ক্ষেত্র, গোড়ার অংশে চন্দ্র, মাঝখানে কেতু। এই ক্ষেত্রগুলো কিন্তু আমরা চিনেছিলাম। তাহলে এগুলো চিনেছি স্যার, এগুলো কেন আলোচনা করলেন? বিষয় হচ্ছে হাতের রেখাকে কল্পনা করতে হবে একটি নদী, স্রোতস্বিনী নদী। তো নদী কেমন যায় এটা আমরা সবাই জানি, কারণ নদীমাতৃক দেশে আমরা জন্মগ্রহণ করেছি এবং বসবাসও করছি। তো যদি তাই হয় তাহলে বিশেষ করে পাহাড়ি ঝর্ণা বা উঁচু জায়গার থেকে জল যখন গড়িয়ে যায় তখন একেবারে সাপের মতো পেঁচাতে পেঁচাতে যায়। যখন যেখানে উঁচু নিচু বা ধরুন ঢালু, সেই অনুযায়ী নদীর বাঁকটা নেয়। এটি আপনারা বিশেষ করে উঁচু জায়গায় নিজের উঠানে জল ঢেলে দিয়ে আপনারা দেখবেন, বা ফ্লোরে জল ঢেলে দিয়ে দেখবেন, ফ্লোর একেবারে যে ওয়াটার লেভেল করা থাকবে এটি কিন্তু অনেক ক্ষেত্রে সম্ভব নয়। জল যেহেতু তরল পদার্থ, সে নিম্ন দিকে প্রবাহিত হবে, কিন্তু সে সোজাসুজি যায় না। কেন যায় না? কারণ হচ্ছে ওই সাইডের যে ঢালু বা উঁচু নিচুর কারণে জল হচ্ছে তার নির্দিষ্ট গতিতে যাবে। তো যখন যাবে তখন রেখা তৈরি হবে। তো রেখাটি বিশেষ করে কোন রেখা কোথা থেকে উৎপন্ন হয় এটি আমরা তো অনেকটা জানি, বা অনেকে আপনারা বই অনেক আগে পেয়ে গেছেন, সেহেতু আপনারা পড়েছেন। যদিও একজন এর ভেতরে বই পাননি, তো বইটি পাঠানো হয়েছে, তথাপিও আমি গতকালকে খোঁজ নিতে পারিনি। স্যার আমি তো পাইনি, আমি তো ভারত থেকে আমি বলছি। বলছি যারা ইন্ডিয়ান শিক্ষার্থী আছেন, আমি দুঃখিত এখনো পর্যন্ত পাঠাতে পারিনি, কারণ আমি যখন আসব তখন নিজে নিয়ে আসতে হবে। নিয়ে এসে নির্দিষ্ট জায়গায় থেকে আপনাদেরকে বিশেষ করে কুরিয়ার বা পোস্ট অফিসের মাধ্যমে যেভাবে পাঠানো যায় সেভাবে আপনাদের কাছে পৌঁছে দিতে হবে। তো এক্ষেত্রে আমি পারিনি। তো আপনারা আপাতত পামিস্ট্রি একটা বই কিনে নেবেন, অথবা আমাদের যারা এই ক্লাসে আছেন বাংলাদেশে, ইনাদের কাছ থেকে একটা বই 200 পেজ এমন কোনো বিষয় নয়, ছবি তুলে একটু গ্রুপে একজনে দিয়ে দিলে তাহলে আপাতত বইটা সেখান থেকে একটু পড়ে নিতে পারবেন। এই সহযোগিতা যদি কেউ করেন তাহলে কৃতার্থ হব তার উপর। তো আমাদের বুঝতে হবে যে জল যেহেতু আমরা ফ্লোরে ঢেলে দিয়ে দেখব বা উঠানে ঢেলে দিয়ে দেখব, তো সেই ঢেলে দিলে জলটা কোন দিকে গড়িয়ে যায়, ঠিক তদনুরূপ রেখাগুলো দেখুন। হৃদয় রেখাটি কিন্তু এই হাতের দিকে লক্ষ্য করতে হবে। হৃদয় রেখাটি মঙ্গলের ক্ষেত্র থেকে উপরে, আর একই সঙ্গে এই হাতে দেখতে হবে যে বুধের ক্ষেত্র নিচে থেকে বয়ে যায় হচ্ছে কখনো শনির ক্ষেত্রে, কখনো শনি আর বৃহস্পতির মাঝখানে, কখনো বৃহস্পতির ক্ষেত্রে, কখনো বৃহস্পতির ক্ষেত্রে বাইরে, আবার কখনো হৃদয় রেখা বেঁকে রাহুর ক্ষেত্রে চলে আসে বা শিরোরেখায় মিলিত হয়। এই ধরনেরই হৃদয় রেখা হয়। কখনো হৃদয় রেখাটি ছোট থাকে, কখনো ভাঙ্গা থাকে, কখনো শৃঙ্খলাকৃতি থাকে। তো এটি আমাদের কিন্তু শিখতে হবে। হৃদয় রেখা ভগ্ন থাকলে কি হয়, হৃদয় রেখা ছোট থাকলে কি হয়, হৃদয় রেখা একেবারে হার্ডি মানে শক্ত, স্ট্রং, মানে দেখা যাচ্ছে এদিক ওদিক বাঁকায়নি, শুধু সোজাসুজি এসে কিছু দূর শনির ক্ষেত্রে আসছে। তো এগুলো কিন্তু বই পড়ে একটু আগে অনুধাবন করতে হবে। কিন্তু বিচার পদ্ধতিটা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার আপনাদের শিখিয়ে দেবে, কিন্তু পড়াটা কিন্তু আপনাদেরই পড়তে হবে। তাছাড়া হৃদয় রেখার নিচে ধরেন শাখা রেখা থাকতে পারে, উপরে শাখা রেখা থাকতে পারে, যে কোনো রেখা এসে কর্তন করতে পারে। সেটি কেন কর্তন করে? সেই কর্তনও কি হাতে মুষ্টিবদ্ধ থাকার কারণে করে, নাকি অন্য কোনো কারণ এর ভিতর রয়েছে, সেটিও কিন্তু আমাদের বুঝতে হবে।
তো আপনাদের এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের স্যাররাই কিন্তু আপনাদের ওই পথগুলো ধরিয়ে দেবেন। কারণ জ্যোতিষশাস্ত্র গুরুমুখী বিদ্যা, এটি শিখতে গেলে আসলে গুরুকে প্রয়োজন। তো যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে বই কেন, আবার বই যদি পড়ে শেখা যাবে তাহলে আমাদের ক্লাস কেন? তো বইয়ে সকল কথা লেখা থাকে না, অনুধাবনটা আমাদেরই করতে হবে, সেই অনুধাবনটুকুই শুধু আমরা দিতে পারবো। তাছাড়া দেখুন এখানে অঙ্কিত রয়েছে শিরোরেখা। শিরোরেখা কিন্তু এই রাহুর ক্ষেত্র থেকে কখনো আয়ুরেখার গোড়া থেকে বেরিয়ে সোজা চলে আসে আমাদের মঙ্গলের ক্ষেত্রে, কখনো মঙ্গলের ক্ষেত্রে পর্যন্ত যায় না, ছোট থাকে, কখনো ঢলে পড়ে চন্দ্রের ক্ষেত্রে আসে, কখনো এটি যে হৃদয় রেখার সঙ্গে মিলিত হয়, আবার কখনো দেখা যাচ্ছে একটি মাত্র রেখা থাকে, সেটি শিরোরেখা না হৃদয় রেখা এটি বোঝা যায় না। তাছাড়া শুক্রের ক্ষেত্র থেকে একেবারে ব্যারিকেড আকারে যে রেখাটি থাকে এটি আমরা জানি যে রেখাটি হচ্ছে আয়ুরেখা। তো সেই আয়ুরেখা বা লাইফ রেখা যেটা আমরা যাই বলি, সেই আয়ুরেখাটিও আমরা চিনি, এটিও আমরা ওই বই পড়ে চিনে নেব। তো আয়ুরেখা অনেক সময় ছোট থাকে, অনেক সময় ভাঙা থাকে, অনেক সময় কাটা থাকে, আয়ুরেখার পাশে তিল থাকে, জব থাকে, ক্রস থাকে, অনেক কিছু থাকতে পারে। এমনকি আয়ুরেখাটি কোনো জায়গায় বাঁকা থাকতে পারে, বিশেষ করে কখনো কখনো এই শুক্রের ক্ষেত্রে পেঁচিয়ে যেতে, কখনো হাতের তালুর দিকে বেশি যেতে পারে, কখনো শুক্রের ক্ষেত্রের দিকে আসতে পারে। এটি কেন আসে এটি আমাদের জানতে হবে। তাছাড়া ভাগ্যরেখা কখনো চন্দ্রক্ষেত্র থেকে ওঠে, আবার কখনো মণিবন্ধ থেকে ওঠে, কখনো আয়ুরেখার সঙ্গে যুক্ত হয়ে ওঠে। অর্থাৎ ঊর্ধ্বগামী হাতে যে রেখাগুলো থাকে সকল রেখাগুলো ভাগ্যরেখা। তো এটি আলাদা আলাদা ক্লাস হবে, আপনারা সিলেবাস দেখেছেন, তো সেই অনুযায়ী ক্লাস হবে। আজকের ক্লাস হচ্ছে হৃদয় রেখা। তাহলে আমি এগুলো আলোচনা করছি কেন? রেখা কিভাবে উৎপত্তি হয় এটি জানার জন্য আমরা এই সকল রেখাগুলোকে একটু জেনে নিলাম। তাছাড়া তো আমরা জানবো যে রবির আঙ্গুলি গোড়ার থেকে যেটা আসবে সেটি রবি রেখা, যেটি শনি আঙ্গুলের গোড়ার থেকে আসবে সেটি শনি রেখা, যেটি বুধের আঙ্গুলের গোড়া থেকে উঠে একেবারে ভাগ্য রেখা আসবে সেটি বুধ রেখা, আবার যেটি আয়ু রেখা থেকে উঠবে সেটি স্বাস্থ্য রেখা। এভাবে রেখা নামকরণ করা হয়েছে। তো এই নামকরণই বা কেন হলো? তখন কিন্তু আমাদের আসতে হবে, আমাদের ক্লাস যেহেতু হৃদয় রেখা, তো হৃদয় মানে কি? প্ল্যানেট থেকে আমরা হৃদয় বিচার করি কোথা থেকে? প্রথম বুঝতে হবে প্ল্যানেট থেকে আমরা মন, মানসিকতা, হৃদয় এগুলো আপনারা লিখেছেন যে লগ্ন থেকে বিচার করি। তো লগ্ন চার্টটি কিন্তু এখানে রয়েছে। আজকে 12 সেপ্টেম্বর 2025 সকাল 8টায় যে জাতক জন্মগ্রহণ করেছে সেই জাতকের কন্যা লগ্ন, লগ্নে মঙ্গল, কুম্ভে রাহু, মীনে শনি, মেষে চন্দ্র, মিথুনে বৃহস্পতি, কর্কটে শুক্র আর সিংহে রবি, বুধ, কেতু নিয়ে এরা যাত্রা শুরু করেছে আজকের দিনে শিশু জন্মগ্রহণ করে। তার হৃদয় রেখা হচ্ছে, ধরেন এই হৃদয় রেখা অঙ্কিত রয়েছে, হৃদয় রেখাটি ক্ষেত্র বেয়ে গেছে। যে কথাটি বলতে চেয়েছিলাম যে রেখা কিভাবে উৎপন্ন হয়, উৎপন্ন হতে কে বাধা দেয় আর কে সহযোগিতা করে। যখন দেখবেন কোনো হাতে হৃদয় রেখা কোনো দিকে বাঁকা, মানে বিপরীত দিকে বাঁকা, এখানে একটা জিনিস কিভাবে বোঝানো যায়, এখানে দাগ দিলে কি আপনারা দেখতে পাচ্ছেন? না, পাচ্ছেন না। ধরেন এই হচ্ছে হৃদয় রেখা। এইবার হৃদয় রেখার পাশে এখানে যদি ধরেন এই পর্বটি কেতুর ক্ষেত্রটি উঁচু থাকে, তাহলে হৃদয় রেখাটি কি এই দিকে বাঁকা হবে? না, হবে না। এদিকে ধরেন অনেকটা উঁচু রয়েছে, তাহলে রেখাটি কি গতি এদিকে সরে যাবে কিনা কেউ বলতে পারবেন না? ধরেন এই কলমটি একটু পাতলা কোনো কিছু হলে ভালো হতো। তো যাবে স্যার, যাবে যাবে স্যার। এই একটা তারটি আমরা এভাবে রেখে দিলাম নিচে। তো যদি এ পাশে উঁচু থাকে কোনো কিছু, তাহলে এই দিকে রেখাটি বাঁকাবে কিনা, বিপরীত দিকে বাঁকাবে কিনা? জলটা যখন স্রোতের মতো যায় তখন যে পাশে উঁচু থাকে নদীটা বাঁকা থাকে তার অপোজিট সাইডে। যে পাশের মাটিটা মজবুত থাকে, নদীর মাটি কখনো পলি মাটি, কখনো যে জায়গায় এঁটেল থাকে বা শক্ত থাকে, নদীটা তার বিপরীত দিকে বাঁকায়। এটা কি সঠিক কিনা?
আবার যে পাশে নরম থাকবে সেই পাশেই তো মাটি বেশি খেয়ে নদীটা সেই পাশতে বেঁকে যাবে। এটি কিন্তু বুঝতে হবে, বা বুঝতে হবে এটাই সঠিক যে জলটা যখন গড়িয়ে যাচ্ছে উঁচু জায়গার থেকে না যেয়ে নিচু নিচু বেয়ে বেয়ে যাচ্ছে, তাহলে যে পাশে বেশি নিচু বেশি ঢালু জলের চাপটা কিন্তু সেই দিকে পড়বে। তো কোনো ক্ষেত্র যদি বেশি উঁচু থাকে, বেশি প্রভাবশালী থাকে, যেমন আমরা হৃদয় রেখা বিচার করব, এইবার বুধের ক্ষেত্রটি যদি স্ট্রং হয়, মানে জটুল ধরা হয়, জট ধরা হয় বুধের ক্ষেত্র কনিষ্ঠ আঙ্গুলের গোড়ায়, তাহলে রেখাটি কি নিচের দিকে বেশি নামবে কিনা? নামবে। নামবে। বেশি নাম্বার এই তো বুঝে ফেলেছেন, এইবার সুন্দর। এইবার কোনো হাতে যদি এই মঙ্গলের ক্ষেত্র বেশি শক্ত থাকে, তখন সেই হাতে হৃদয় রেখা কি উপরের দিকে বেশি উঠবে কিনা? উঠবে। উঠবে। কেন উঠবে? কারণ শক্ত থাকার কারণে উঠছে। কখনো কখনো এই হৃদয় রেখা আঙ্গুলের গোড়া থেকে এই যে গ্যাপটা কখনো বাড়বে কারো হাতে কমবে, এটা হবে কিনা? Recording in progress. হবে। হবে। তাহলে এই জায়গার দূরত্ব কিসের উপর নির্ভর করবে? দূরত্ব হচ্ছে ক্ষেত্রগত শক্ত বা নরমের উপর দূরত্ব তৈরি হবে, ঠিক তো? এইবার ধরেন রেখাটি যদি বাঁকা হয়, ধরেন এই যে রেখাটি অর্ধচন্দ্রাকারের রেখাটি অঙ্কিত আছে, এই রেখাটি যদি সোজা হয়, তাহলে সোজা যদি হতে হয় তাহলে দেখবেন যে বুধের ক্ষেত্র, রবির ক্ষেত্র, শনির ক্ষেত্র, তিনটি ক্ষেত্র যদি প্রচন্ড, যার হাতে শক্ত আছে, প্রত্যেকের হাতটা একটু ধরে দেখুন, যার হাতে শক্ত আছে তার হৃদয় রেখাটি সোজা, আর যার হাতের ওই ক্ষেত্রগুলো নরম তার এই যে সুমন কুমার দেবের হৃদয় রেখা দেখেন, এইবার না দিলীপ সূত্রধর, তো ওনার হৃদয় রেখাটি সোজা, ওই যে দেখেন। তাহলে উপরের ক্ষেত্রগুলো চাপ দিয়ে দেখুন বা ভাঁজ করে দেখুন যে উপরের মাংসল যে পিণ্ডগুলো, ওই পিণ্ডগুলো অনেক শক্ত, সমান হারে শক্ত। বুধের ক্ষেত্রেও যেমন শক্ত, রবির ক্ষেত্রেও তেমন শক্ত, শনির ক্ষেত্রেও ঠিক একই রকম শক্ত। এইবার যদি ওনার দেখা যাচ্ছে ওই রবির ক্ষেত্রটি নরম হয়ে শুধু বুধ আর শনির ক্ষেত্র যদি নরম মানে শক্ত হয়, তাহলে কি রেখাটা কার্ভ উপরের দিকে হবে না? এখানে একটু উপরের দিকে এভাবে কার্ভ হয়ে যাবে না তখন? হ্যাঁ যাবে। একে দিয়ে এখানে ধরেন রবির ক্ষেত্রটি এই যে ওনার এইরকম হয়ে যাবে কিনা? যাবে। যাবে। হ্যাঁ যাবে। এইবার যদি এই শক্ত রেখাটিকে মঙ্গলের ক্ষেত্র যদি প্রচন্ড শক্ত হয়, তাহলে এপাশ থেকেও যেমন চাপ সৃষ্টি করবে, ওপাশ থেকেও চাপ সৃষ্টি করেছে। তাহলে রেখাটি গভীরতা, বিশেষ করে রেখার গভীরতা কম না বেশি, সেটিও কিন্তু ক্ষেত্রের উপর নির্ভর করবে। অনেকের হাতে দেখবেন ভাসমান রেখা, অনেকের হাতে অনেক ডিপ রেখা, অনেক জায়গায় গভীর নদী আর এক জায়গায় অল্প গভীর নদী। কেন? স্রোতের উপর নির্ভর করবে। স্রোত যদি তীক্ষ্ণ হয়, মাটি যদি শক্ত হয়, তাহলে ওই নিচু থেকে তখন কেটে নিয়ে নদীর গভীরতা বৃদ্ধি পাবে। তো যদি দুই সাইড শক্ত হয়, তাহলে রেখার ওই ভাঁজটা বেশি ডিপ হবে, আর যদি নরম হয় তাহলে রেখাটা একটু ভাসমান থাকবে। এটি কিন্তু অনুধাবন করতে হবে প্রত্যেকের হাত দেখে দেখে, যে তার হাত শক্ত না নরম, এবং কোন ক্ষেত্র কোন দিকে চাপ সৃষ্টি করছে সেটি আমাদের বুঝতে হবে। তো যদি আমরা সেখানে বুঝে নেই, তাহলে কি হবে? রেখার বক্রত্ব, রেখার জায়গা, কে কত জায়গা নিয়েছে, এটি আমরা সহজে বুঝতে পারব। তো সহজে যখন বুঝবো, তখন কিন্তু আমাদের আসবে যে হৃদয় রেখা থেকে আমরা সাধারণত কি বিচার করি। আমরা হৃদয় রেখা থেকে মন বিচার করি। হৃদয় মানে মন মানসিকতা। সেই মন মানসিকতার সাথে আমরা বিচার করি স্নেহ, প্রীতি, ভালোবাসা, তারপরে হচ্ছে মায়া, মমত্ব, তারপরে প্রতিভা, এমনকি তার বুদ্ধিমত্তা। তাহলে এই দিকগুলো যদি বিচার করি, তাহলে তার এই যে মোবাইল,
তাহলে এই যে আমরা যখন তার হৃদয়ের বিচার করব, তার স্নেহ প্রীতি বিচার করব, মায়া মমত্ব বিচার করব, দয়া মায়া এইগুলো বিচার করব, তো যখন বিচার করব সেটি কোনো দিক থেকে ঠেলে দিচ্ছে কিনা, বা কোনো দিক থেকে আকর্ষণ করছে কিনা বা বিকর্ষণ করছে কিনা। ধরুন এই যে প্রেম, দয়া, মায়া, ভালোবাসা, বুদ্ধিমত্তা, মানসিক বৃত্তি, এই যে দিকগুলো আমরা বিচার করব, আর স্নেহ প্রীতি, তো সেই জায়গায় বাধা সৃষ্টি করছে কিনা সেটি কিন্তু ওই রেখা যে বরাবর গেছে, ওই বরাবর যে গ্রহগুলো রয়েছে, সেই গ্রহের কেউ যদি বাধা দেয়, তাহলে মানে সেই গ্রহ যদি বিপরীত হয়ে থাকে, তাহলে অবশ্যই তার মায়া মমত্ব কমবে। আর যদি সম হয়ে থাকে বা তার মিত্র হয়ে থাকে, তাহলে সে বাড়িয়ে দেবে। এইবার হৃদয় রেখা বুধের ক্ষেত্র থেকে গেছে, তাহলে বুধ যদি নরমাল মানে একেবারে নরম বা শান্ত, বুধ তো এমনি কোমল স্বভাবযুক্ত গ্রহ, বুদ্ধির দেবতার সেই, তো সে তো বিশেষ করে সৌরজগতের সবচেয়ে কাছের গ্রহ, সে কাউকে শত্রু মনে করে না। তাহলে এই যে যদিও চন্দ্রকে যে আমরা শত্রু মনে করি, বুধ চন্দ্রকে শত্রু মনে করে, আর চন্দ্র কাউকে শত্রু মনে করে না, বা বুধকে শত্রু মনে করে না, এমনকি কাউকেই শত্রু মনে করে না। তো এই যে শত্রু মনে করে না সেই বালক গ্রহ, সেই বালক গ্রহটি যদি একেবারে নর্মাল থাকে, তাহলে কি হবে? ওই গ্রহ কিন্তু আর ওই হৃদয় রেখার উপর কোনো ইফেক্ট ফেলবে না, তখন তার মায়া মমত্ব। আর রবির ক্ষেত্র যদি শক্ত হয়ে রবির ক্ষেত্র হৃদয় রেখাকে যদি ইফেক্ট করে, মানে বিশেষ করে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে রবির যে গুণগুলো, সেই গুণগুলো কি মমত্বর মধ্যে আঘাত দেবে কি না, ভেবে দেখুন। ওই যে পেজটি আপনাদের দিয়েছি, কত নম্বর পৃষ্ঠা, একটু ওই জায়গায় আমরা যাই, 10ম অধ্যায়। দেখুন এখানে দেওয়া হয়েছে মানুষের মন ও আত্মার অধিপতি হচ্ছে রবি ও চন্দ্র, মঙ্গল হচ্ছে সেনাপতি, বুধ ভবিষ্যতের সম্পদদাতা, বৃহস্পতি বিদ্যা, প্রজ্ঞা, জ্ঞান, সাধনা, শনি হচ্ছে তপস্যা, স্থিতি, রাজসম্মান ও পৌরত্ব, আর শুক্র হচ্ছে সুখ সৌন্দর্য। রবির গুণ ঝাল, চন্দ্রের গুণ লবণাক্ততা, মঙ্গলের তিক্ত। তাহলে যদি এই মঙ্গলের তিক্ত হয়, রবির গুণ ঝাল হয়, চন্দ্রের লবণাক্ত হয়, তাহলে চন্দ্র এখানে নেই, মঙ্গল এবং রবি তো রয়েছে। তাহলে মঙ্গলের ঝাল যদি বৃদ্ধি পায়, রবির ঝাল যদি এই হৃদয় রেখার উপরে দেয়, তার মমত্বর মধ্যে কি ঝাল বা ঝাঁঝালো থাকবে না? তার হৃদয়ে কি একটু ঝাঁঝরা থাকবে না? হ্যাঁ, এবার মঙ্গলের হচ্ছে তিক্ত, তাহলে মঙ্গল যদি এই হৃদয় রেখার উপর প্রভাব দেয়, তাহলে তার মুখের ওই ভালোবাসার কথাটি তিতো আকারে বের হবে কিনা এটি বুঝতে হবে, যে ওই তিতো স্বাদ কিন্তু ওখানে প্রবেশ করে যাচ্ছে হৃদয় রেখার মধ্যে। এবার বুধের হচ্ছে সকল রকম, তো বুধ সকল রকম দেবে, অর্থাৎ বুধ তো তার ওই হৃদয় রেখার যাবতীয় কাজগুলো করবে। কিন্তু বৃহস্পতির হচ্ছে মিষ্টি, এইবার বৃহস্পতি যদি সহযোগিতা করে, তার হৃদয় থেকে, হৃদয় তো মন, মন থেকে মিষ্টি মিষ্টি কথা বের হবে। আর যদি ওই মঙ্গলের মতো হয়, তাহলে আমার মতো তিতো স্বাদ বের হবে কথার মধ্যে, এটি কিন্তু বুঝতে হবে। তাহলে বৃহস্পতির মিষ্টি, শুক্রের হচ্ছে টক, শুক্র আমাদের প্রয়োজন নেই হৃদয় রেখার ক্ষেত্রে, শনির হচ্ছে কটু স্বাদ। তাহলে শনি যদি প্রভাব বিস্তার করে এই হৃদয় রেখার উপর, তার স্বাদ কিন্তু পাল্টে যাবে, স্বাদ কটু হয়ে যাবে, তখন সেই কটু স্বাদ আর কিন্তু ওই মানুষের হৃদয়ে আর ওই ভালোবাসার ছোঁয়া কিন্তু দিচ্ছে না। চন্দ্র প্রয়োজন নেই, যদিও চন্দ্র শুক্র জলের উপর কর্তৃত্ব, ওই গেল, চন্দ্র শুক্র জলের উপর কর্তৃত্ব করে, ইথারকে শাসন করে বৃহস্পতি, শনি বায়ুকে শাসিত করে, যা হোক এটা গেল। এবার রবি বা সূর্য থেকে বিচার করতে হবে পিতা, আকর্ষণী শক্তি, এগুলো আপনারা পড়ে নিন। চন্দ্র থেকে মাতা, মঙ্গল থেকে, তবে মঙ্গল থেকে দেখুন, মঙ্গলটা একটু দেখি, মঙ্গল থেকে ভাই, দেবতা, শক্তি, খনিজ দ্রব্য, শত্রু, যুদ্ধক্ষেত্র, সৈনিক, নেতৃত্ব, তামা, তামাকজাত দ্রব্য ইত্যাদি। তাহলে মঙ্গল থেকে যদি শক্তি, দেবতা, ভ্রাতা, খনিজ দ্রব্য, তা আমরা শক্তি বলি, তাহলে সে যদি হৃদয়ের উপর শক্তির প্রভাব ঘটায়, বা ধরুন বিশেষ করে মঙ্গল তার ভাই বোন যদি তার উপর প্রভাব বিস্তার করে, তাহলে তার চরিত্রে বা হৃদয়ে কোনো পরিবর্তন আসবে কি আসবে না? ভাই যদি রোজ নেশা করে বাড়ি ফেরে, রোজ মারামারি লাঠালাঠি করে বাড়ি ফেরে, তো আর এক ভাই ভালো থাকবে?
ভেবে দেখুন, থাকবে? থাকবে না কিন্তু। এরপরে থাকবে হচ্ছে না, বুধ থাকবে যদি না। দেখেন, বুধ হচ্ছে বিদ্যা, মন, বিবাহ, বিলাস, চিন্তা, ব্যবসা, বাণিজ্য, সাহিত্য, চিকিৎসা, ঘরবাড়ি, ঘোড়া, মাতামহ, গণিত ও বুদ্ধি। তাহলে বিদ্যা, মন, বিবাহ, বিলাস এর কোনোটাই মনে আঘাত দিতে পারে, বিদ্যায় আঘাত দিতে পারে, বিবাহে বাধা দিতে পারে, বিবাহে বিপর্যয় ঘটাতে পারে, গণিত থেকে সরিয়ে আনতে পারে, মাতামহ থেকে বিপর্যয় যদি আনে বা বুদ্ধি যদি ভ্রংশতা ঘটে, তাহলে সেটি হৃদয় রেখার উপর ইফেক্ট পড়বে না? তাদের হৃদয় ভিন্ন হবে না? একটু বুঝতে কষ্ট হচ্ছে নাকি? তাহলে সহজ করে দিই ক্লাস। এইবার বৃহস্পতি যদি হয়, বৃহস্পতি হচ্ছে চেহারা, স্বাস্থ্য, পুত্র, কন্যা, পিতামহ, পিতা, জ্ঞান, অর্থ, সুনাম, ব্যাংক, বীমা, এর সাথে আরো কিছু যুক্ত করা যাবে। তাহলে যদি চেহারা বৃহস্পতির উপর নির্ভর করবে না, ওই জাতক বিশেষ করে কতটা হৃদয়ে আবেগ থাকতে পারে, মুখটা মলিন না শুষ্ক, এটি কি হৃদয় রেখা দেখে বের করা যাবে না? যাবে কি যাবে না? হ্যাঁ, দেখুন এই যাবে পেজটা স্যার, কেন যাবে স্যার, দিলাম, এই অবশ্যই পেজটি যাবে। কেন দিলাম, এই আলোচনা কেন করছি। এবার বৃহস্পতি যাওয়ার পরে শনিটা একটু পড়ি। শনি দ্বারা বিচার করা হয় ত্যাগ, সংযম, ধ্যান, ধর্ম, অর্থ, লোহা, শ্মশান, কারাগার, দারিদ্রতা, যোগীভাব। তাহলে যদি শনি দ্বারা ত্যাগ বিচার করা হয়, ওই লোকটি হৃদয়ে ত্যাগ করছে না হৃদয়ে মানে আকর্ষণ করছে? শুধু আপনাদের কাছ থেকে শোষণ করছি। কি শোষণ করছি? অর্থ শোষণ করছি, সময় শোষণ করছি, আপনাদের বিশেষ করে এই মানসিকতা শোষণ করছি, করে আমি আপনাদের টাকা দিয়ে বিল্ডিং এর পরে বিল্ডিং করতেছি, আরো বিলাসবহুল গাড়ি ব্যবহার করতেছি, আরো একটা দামি মোবাইল ব্যবহার করছি, দামি শার্ট কিনছি। এটি তাহলে কি এই হৃদয়ের উপর শোষণ করা? আর আমি যদি শিক্ষাটা না দেই, তাহলে অবশ্যই আমি শোষক। আর যদি ওই সম পরিমাণ শিক্ষা দিতে পারি, তখন সম হব। যদি বেশি দিতে পারি, তখন কিন্তু আপনাদের কাছে বেশি মিত্র হব। তখন হৃদয়ের উপর যে প্রভাব ফেলবে, সেটি কিন্তু এখান থেকে বুঝতে হবে। আরো একটি জিনিস আমরা এখানে বলে যাই, তারপরে যে হৃদয় রেখার আলোচনা হবে। হৃদয় রেখাটি গেছে, আমরা কিন্তু দেখতে পেলাম যে বুধ থেকে, রবি থেকে, শনি থেকে, এমনকি বৃহস্পতি, 4টি গ্রহ প্রভাব বিস্তার করছে। সে কোনো না কোনো ভাবে করছে। তাইতে ওই ক্ষেত্র নিচু থাকলে হৃদয় রেখা সেই দিকে যাবে, উঁচু থাকলে হৃদয় রেখা বিপরীত দিকে যাবে। আবার কেতুর ক্ষেত্র উঁচু থাকলে কেতুর ক্ষেত্রে গেছে, মঙ্গলের ক্ষেত্রে গেছে, আবার এদিকে রাহুর ক্ষেত্রও পেয়েছে। তাহলে এই যে কয়টি ক্ষেত্র পেল, এটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই যে বুধ, রবি, শনি, বৃহস্পতি, রাহু, কেতু, মঙ্গল এর মাঝখান থেকে গেছে। তাহলে এই এতগুলো অর্থাৎ 7টি গ্রহের মাঝখান থেকে হৃদয় রেখা বয়ে গেছে। এই 7টি গ্রহের চরিত্র ভিন্ন ভিন্ন না, না একরকম? আপনারা 7 জন মানুষ দাঁড়িয়ে আছেন, তার মাঝখান থেকে যাব, কেউ ফুল দেবেন, কেউ একটা চড় দেবেন, কেউ একটু দাঁত ছিটকাবেন, কেউ একটু মুখটা ফিরিয়ে নেবেন, আবার কেউ বুকে জড়িয়ে ধরবেন। এমন চরিত্র থাকবে না, নাকি থাকবে না? থাকবে। তাহলে থাকবে। এই থাকবে। 7 গ্রহ, এদের কি কোনো চরিত্রের ভিন্নতা নেই? আপনারা আগে পড়েছেন না যে চরিত্রের ভিন্নতা আছে কি নেই? পড়েছেন? আচ্ছা স্যার, খুব ভালো করে একটু দেখুন, তাহলে পরবর্তীতে একটি রেখা যখন শিখবেন, বাকি রেখাগুলো সিলেবাস অনুযায়ী ক্লাস না হলেও আপনারা দেখবেন বই পড়ে শিখে গেছেন। তো এই 7 জনের মধ্য দিয়ে হৃদয় রেখা হাঁটছে। তাহলে হৃদয় রেখা যদি হাঁটে, তো বুধ কিনা এক পাশে আর এক পাশে মঙ্গল, তাহলে বাম পাশে বুধ, ডান পাশে মঙ্গল। রেখা কিন্তু এই দিক থেকে যায়, মানে সবসময় রেখা, হৃদয় রেখা হচ্ছে এই পাশ থেকে ওঠে, কনিষ্ঠ আঙ্গুলের দিক থেকে ওঠে। তাহলে কনিষ্ঠ আঙ্গুল থেকে হৃদয় রেখা যাত্রা করেছে কনিষ্ঠার বহির্দেশ থেকে, মানে হাতের এই বহির্দেশ থেকে বুধ হৃদয় রেখাটি যাত্রা শুরু করেছে। যাত্রা শুরু করতে যে ডাইনে দেখছে মঙ্গল আর বামে বুধ। তো মঙ্গল তার শুভ আর বুধ শুভ থাকলে তার যাত্রাটা এই ক্ষেত্র থেকে বের হতে পারবে। না হলে দুইজন যদি আটকে ধরে, তাহলে ওই হৃদয় রেখা কি আজ যেতে পারবে? দুইজন দুই পাশে ভালো মতো রামদা নিয়ে দাঁড়িয়ে থাকলো। এইবার যখন এই হৃদয় রেখা যাত্রা করবে, তখন ওর যাত্রা কি আর সামনে যাবে? ভেবে দেখুন।
না যাবে না। যাবে না। যাবে না। তাহলে এই বুধ আর মঙ্গলের সাথে কিন্তু আরো লুপ্ত বা ঘুমন্ত অবস্থায় আরো কেউ রয়েছে। কে রয়েছে বলেন তো, কে রয়েছে? কেউ বলতে পারবেন? কেন বলছি এই বুধ এবং মঙ্গলের সঙ্গে আরো ঘুমন্ত অবস্থায় রয়েছে? যেমন আপনার ভিতরে, এই বুধের ভিতরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়রিপু রয়েছে, বুধের ভিতরে রয়েছে। এটি কিন্তু বলছি না, আমি বলছি অন্য শক্তি। কি রয়েছে? বুধ যে রয়েছে, সেই বুধের প্রত্যেক গ্রহের একটি করে নক্ষত্র থাকে, থাকে না? থাকে নাকি? তাহলে বুধের একটি নক্ষত্রের নাম বলুন। রেবতী, অশ্লেষা। আবার 9 হচ্ছে অশ্লেষা হলে, আর 20 নাম্বার হচ্ছে কি? 20 নাম্বার পূর্বাষাঢ়া। পূর্বাষাঢ়া। পূর্বাষাঢ়া পূর্বাষাঢ়া তো নক্ষত্র। শুক্র। বুধের কি 9 নাম্বার অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী আর 18 নাম্বার। 18 নাম্বার হচ্ছে জ্যেষ্ঠা। জ্যেষ্ঠ নক্ষত্র, জ্যেষ্ঠ হ্যাঁ, নক্ষত্র। জ্যেষ্ঠা। তাহলে জ্যেষ্ঠ নক্ষত্র। 9, 18 এবং 27 নাম্বার নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র। আর মঙ্গলের নক্ষত্র হচ্ছে মৃগশিরা, অর্থাৎ 5। 9 আর 5 14, 14 মানে চিত্রা, আর 14 আর 10 24, 23 নাম্বার হচ্ছে ধনিষ্ঠা। হ্যাঁ, ধনিষ্ঠা। ধনিষ্ঠা। ধন্যবাদ। তাহলে এই যে মঙ্গল আর বুধের যে 3টি নক্ষত্র দুপাশে রয়েছে, 3টি নক্ষত্রে কিন্তু 3টে করে রাশি রয়েছে। তাহলে বুধের জন্য কোন রাশি রয়েছে? বুধের জন্য রয়েছে মীন রাশি। বুধের জন্য তার অন্তরের মধ্যে রয়েছে কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র। তারপরে 9 আর 9 18 নাম্বার জ্যেষ্ঠা, অর্থাৎ জ্যেষ্ঠা কি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি। তাহলে বৃশ্চিক রাশি রয়েছে। এই 3টি রাশি রয়েছে, মঙ্গলের ভিতরেও 3টি রাশি রয়েছে। তাহলে এই 3টি 6টি রাশির চরিত্রের মাঝখান থেকে কিন্তু হৃদয় রেখাকে যাত্রা করতে হচ্ছে। তাহলে এই চরিত্রের গন্ধ, ঘ্রাণ, রূপ বা তাদের সহযোগিতা, তাদের ব্যর্থ বিরোধিতা, এগুলো ভেদ করে কিন্তু তার যাত্রা করতে হবে। যাত্রা করে সে বুধের ক্ষেত্র পার হয়ে গেল, যখন রবির ক্ষেত্রে যাচ্ছে, তখন এক পাশে রবি, বামে রবি, ডাইনে কেতু। তো কেতু আমরা জানি যে অশ্বিনী নক্ষত্র কেতু, তার সঙ্গে 9 নাম্বার 1 হলে, আর 10 নাম্বার হচ্ছে মঘা কেতু, 10, 19 হচ্ছে মঘা কেতু। মূলা কেতু। তাহলে এই মূলা। কেতুর মূলা। 3টি রাশি প্রভাব করবে। আবার রবির 3টি রাশি, সেটি হচ্ছে কৃত্তিকা 3, 9, 3, 12 নাম্বার হচ্ছে উত্তর ফল্গুনী, আর 12 থেকে 12, 8, 20, 21 নাম্বার যেটা, সেটা কি 21 নাম্বার যেটা হবে সেইটা। তো এই দুইজনের প্রভাব দিয়ে কিন্তু যাবে। যাওয়ার পরে এই ক্ষেত্র যেই পার হয়ে যাচ্ছে, সেই কিনা সে শনি এবং কেতুর মাঝখান থেকে যাবে। তখন শনিরও 3টি নক্ষত্র থাকবে, মানে 3টি নক্ষত্র মানে 3টি রাশি। আবার কেতুরও ওই একই 3টি কিন্তু তার ভিতর থাকবে। কেন থাকবে? শনির নিচেও কিন্তু কেতু রয়েছে হাতের। এটি বুঝতে হবে যে এই বৃহৎ অংশ যেহেতু কেতু। এইবার বৃহস্পতির ক্ষেত্রে যখন দিয়ে অতিক্রম করবে, তখন বৃহস্পতির চাপ, রাহুর চাপ বা দুজনের প্রভাব আর দুজনের নক্ষত্রের ভিতর দিয়ে এই হৃদয় রেখাকে যাত্রা করে তার পরিপূর্ণ মাথা পর্যন্ত যেতে হবে। তাহলে আপনারা বাড়ির থেকে যাত্রা করবেন, ধরেন এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে উপস্থিত হবেন। তো যাওয়ার পথে এক পাশে রিক্সা, এক পাশে হয়তো ওলা, উবার মানে হোন্ডা, আপনারা যে কোনো একটা বেছে নেবেন। ধরেন হোন্ডা বেছে নিলেন, হোন্ডা দ্রুত চলবে। এইবার দ্রুত চলবে, দ্রুত গতিশীল গ্রহ, দ্রুত কোনো দুর্ঘটনায় পড়লো। আবার রিক্সায় উঠলেন, রিক্সার চাকা পাঞ্চার হয়ে গেল, বা রিক্সার জন্য স্লো চলে বিদায় সময় মতো পৌঁছাতে পারলেন না। তাহলে পৌঁছানোর উপর ওই যানবাহন যেমন ক্ষমতা বিস্তার করছে বা ক্ষমতার প্রভাব দেখাচ্ছে, তাদের হর্স পাওয়ার যেমন সহযোগিতা করছে, এই গ্রহগণ কিন্তু সহযোগিতা করবে তাকে এগিয়ে যেতে, নচেত কিন্তু সে আগাতে পারবে না। তো এই ক্ষেত্র যদি আমরা ঠিক মতো বুঝতে পারি যে ক্ষেত্রের সক্ষমতা, মানে বুধের কাজ কি, বুধের সক্ষমতা কি, মঙ্গলের কাজ কি, মঙ্গলের সক্ষমতা কি, বা তার চারিত্রিক বৈশিষ্ট্য কি, সেই চরিত্র কি কাউকে যেতে দেবে না আটকে দেবে?
আপনাদের বাড়ির পাশে দিয়ে যখন রাস্তা রয়েছে, ওই রাস্তা কোনো মাতব্বর আটকে দিচ্ছে যে ওই রাস্তার ভিতর আমি এত অংশ জায়গা পাবো, আর আরেকজন বলছে না আমি জনগণের চলার জন্য আমি 2 ফুট জায়গা ছেড়ে দেব। দুজনের চরিত্রের মধ্যে পার্থক্য আছে না? আছে। যদি জায়গা ছেড়ে দেয়, যে ব্যক্তি জায়গা ছেড়ে দেবে, ধরেন রবি জায়গা ছেড়ে দেবে 2 ফুট, 2 ফুট জায়গা ছেড়ে দিলে হৃদয় রেখা রবির দিকে ঢুকে যাবেন না, তখন রবির দিকে বেঁকে যাবে না? আর রবি যদি তার পরিপূর্ণ জায়গাকে গ্রাস করে নেয় যে আমি জায়গা দেব না, আমার জায়গার উপর দিয়ে তুমি কেন হাঁটবে, তখন হৃদয় রেখাটি এই কেতুর দিকে আরো সরে যাবে কিনা? যাবে। তাহলে তার একটা প্রভাব পড়বে না? দুই পাশে দুইজনের চাপ বা প্রেসার, এই প্রেসারের উপর নির্ভর করে ফাঁকা থেকে যখন হৃদয় রেখা যাবে, তখন তার ভিতরে গুণ, রস, গন্ধ সব কিন্তু মাখাতে মাখাতে যাবে। কেমন হবে? ধরুন শ্যামল কান্তি বাবু, শান্তশিষ্ট মানুষ, শিক্ষক মানুষ, উনি খুব দামি পারফিউম ব্যবহার করে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আর আরেকজন হচ্ছে, দেখা যাচ্ছে তার বাম পাশে হয়তো আরেকজন রয়েছে, আমি যাচ্ছি শ্যামল বাবু আর সঞ্জিত কুমার সঞ্জয় কুমার সরকার, এই দুইজনের মাঝখান থেকে। তো যাওয়ার সময় সঞ্জয় বাবু মনে করলো যে ঠিক আছে, স্যার যখন যাবে তো আমি ভালো মতো একটু পচা মাছ হাতে ধরে রাখি বা প্যাকেট করে রাখি, স্যার বুঝতে পারবে না কিন্তু কাজ হয়ে যাবে ওখানে, যাতে বমি করতে করতে যায়। আর শ্যামল বাবু মনে করলো যে ভালো একটু পারফিউম মেখে থাকি, স্যার তো যাবেন, তো এই জায়গায় এমনি গন্ধ আছে, গন্ধটা যাতে দূর হয়। তাহলে কি ওই দুইজনের প্রভাব নিয়ে আমি যাত্রা করব না? ঠিক তদনুরূপ যদি আমরা মনে করি, তাহলে আমরা রেখা বিচার দ্রুত শিখতে পারবো এবং প্রকৃত বিচার কৌশলটা আমাদের ভিতর রপ্ত করা সহজ হবে। সেক্ষেত্রে আপনাদের কিন্তু হাতের রেখার বই, ছোট একটি বই দিয়েছি, কয়টা পেজের, এর পৃষ্ঠা নাম্বার কত? 224 পৃষ্ঠা। তা 224 পৃষ্ঠা বাদ দিলে 200 পৃষ্ঠা। 200 পৃষ্ঠা পড়তে কয়দিন লাগে? 3 দিন লাগুক, তার বেশি তো লাগার কথা। পড়া হয়ে গেছে। 7 দিন লাগুক, 6 দিন লাগুক, 8 দিন লাগুক, এর বেশি তো লাগার কথা না। কিন্তু এত ঢের সময় এখনো আপনারা পড়েছেন কিনা জানি না, কিন্তু পামিস্ট্রির এই বই পড়ুন আর না পড়ুন, অন্য যে কোনো বই পড়ুন, বই একটি দুটি পড়তেই হবে। কিন্তু বইতে অনুধাবন করাবে না, অনুধাবন আপনাদের স্যাররাই করাবে। তো এই ব্যাপারে আমাদের জেকে দেব স্যার, যদিও জেকে দেব স্যারের একটা দুর্ঘটনা ঘটেছে গত পরশুদিনে, ওনার মোবাইলটি নিয়ে নিয়েছে। তো চলার পথে অনেকেরই অনেক কিছু ঘটে, দুর্যোগ। তার ভিতরে আমরা এই সপ্তাহে 2টি নেগেটিভ সংবাদ পেয়েছি, আমি দেখেছি। একজন হচ্ছে আমাদের উচ্চতর ব্যাচের শিক্ষার্থী, ওনার নাম হচ্ছে কিশোরী মোহন মণ্ডল। ওনার মামা রাস্তার পাশে ডাক্তার দেখাতে যেতে দাঁড়িয়েছিল, মোটরসাইকেল উগ্র বেগে চালিয়ে গিয়ে তার পিছন থেকে ধাক্কা দিয়ে মোটরসাইকেলের বাঁধিয়ে নিয়ে 10-12 হাত দূরে নিয়ে ফেলে দিয়ে জায়গায় মৃত্যুবরণ করেছে। তো সেটি গতকালকে ঘটেছে, সেটি আমরা শুনেছি। তাছাড়া সম্ভবত সূত্রধর বাবু, ওনার কে যেন মামা না মামা শ্বশুর কে, উনি দেহ রেখেছেন, এটি উনি পোস্ট করেছেন। যদিও পোস্টটি উনি ফেসবুক গ্রুপে করেছেন, ফেসবুক গ্রুপে শুধু ভিডিও দেখার জন্য মানুষ ঢোকে, তো ফেসবুক গ্রুপে না দিয়ে আপনি এটি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন, এটি সবাই জানবে, সবাই একটু তার জন্য সেই পরমেশ্বরের প্রতি যেন চাইতে পারে যে হ্যাঁ তার আত্মা স্বর্গবাসী হোক, এই ব্যাপারে মন্তব্য করতে পারে। কারণ ফেসবুক যে গ্রুপ, ওখানে শুধু ক্লাসের ভিডিও ছাড়া অন্য কিছু থাকে না। তো আপনারা এই ধরনের নিউজ হলে সেটি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা দিবেন। তো তার মধ্য দিয়ে শুনলাম যে কে দেব স্যারের মোবাইলটি চলে গেছে। তাহলে দেখুন, উনি যখন মোবাইলটি গেছে, উনি যাত্রা করছে রাস্তা দিয়ে, জানি না কোন জায়গা থেকে যাচ্ছে। তাহলে ওই যে ডাইনে রয়েছে দিলীপ সূত্রধর আর বামে রয়েছে সুমন দেব, এর মাঝখান থেকে যাচ্ছে জেকে দেব। তাহলে এইবার সুমন দেব আর কি নাম বললাম, ধরেন দিলীপ সূত্রধর, এই দুইজনের মধ্যে, অর্থাৎ এই দুই গ্রহের পেশারে বা এই দুই গ্রহের কারো শুভত্ব কারো অশুভত্বর প্রভাবে
কিন্তু ওর মোবাইলটা কোন সময় পকেট থেকে চলে গেছে উনিই জানেন না। তাহলে এই হৃদয় রেখা যখন যাত্রা করেছে তখন কে বিপদে ফেলবে আর কে সহযোগিতা করবে এটি কিন্তু বুঝতে হবে ওই যাত্রার ভিতর দিয়ে। তো যাই হোক, আমরা তিনটি খারাপ সংবাদের ভিতর দিয়েও হৃদয় যেহেতু মনের কারক, আত্মার কারক, তো আমাদের মনকে আরো প্রফুল্ল রেখে আমাদের যে খেদেব স্যারের কথাগুলো শুনি যে হৃদয় রেখা নিয়ে ওনার কিছু বক্তব্য, যদিও উনি ওনারই হৃদয় ব্যথিত এখন, কারণ মোবাইলে অনেক মূল্যবান জিনিস থাকে, ছবি টবি বা ফাইল পত্র অনেক কিছু থাকে, তো সেই জিনিসগুলো হারিয়ে, মোবাইলটা হারিয়ে গেলে একটি টাকার ক্ষতি, এটি মেনে নেওয়া যায়, কিন্তু যে জিনিসগুলো থাকে ওই জিনিসগুলো কিন্তু আর পাওয়া যায় না, এটিই কিন্তু কষ্ট। তো সেই কষ্ট আসলে হৃদয়ে ওনাকে কি দিয়েছে আর তার বহিঃপ্রকাশ এখানে ক্লাসে কি ঘটে এটি আমরা একটু দেখি। হৃদয় রেখা বিচারে তো হৃদয় ভিত্তিক যে কোনো বিষয় বা আমাদের মনের যে অবস্থা সে সবকিছু আমরা হৃদয়কে বিচার করবো আর কি। হৃদয় থেকে হৃদয় রেখার অধিপতি গ্রহ হচ্ছে বুধ, মানে যখনই হৃদয় রেখা বিচার করবো তখনই বুধের যে ক্ষেত্রটা সেটা আমরা দেখে নিব। স্যার যেটা বলছেন যে হৃদয় রেখাটা কার্ভ কোন দিকে হলো, নিচের দিকে হলো নাকি উপরের দিকে হলো, যদি উপরের দিকে কার্ভ হয় তাহলে বুধের ক্ষেত্রটা একটু প্রবলেম আছে, কারণ জায়গাটা কম পাচ্ছে বুধের ক্ষেত্রে। আর যদি নিচের দিকে কার্ভ হয় তাহলে বুধের ক্ষেত্রে জায়গা একটু বেশি পেলো, মানে মঙ্গলের উপর এটা একটু চেপে গেল। আরেকটা বিষয় সে যে কোনো রেখার হচ্ছে আপনার শুভ অশুভ দেখার জন্য আমরা অশুভ হচ্ছে তিল, বিন্দু, স্পট এবং ক্রস, এই বিষয়গুলো যদি আপনার থাকে হৃদয় রেখার মধ্যে তাহলে সেটা হচ্ছে আপনার অশুভ। আরেকটা বিষয় হচ্ছে আপনার হৃদয় রেখা, আমি যে হাত দেখবো সেই হাতের কালারের উপরে হৃদয় রেখার অবস্থান দিয়ে মানে ব্যক্তির চরিত্রে হৃদয়ের যে অবস্থানটা এটা একটু ভিন্ন ভিন্ন হতে পারে। ধরেন কারো হাত একদম খুবই শক্ত এবং হচ্ছে কালো কালার, তো এইরকম ব্যক্তি যাদের হাত আমি দেখেছি, যাদের হাত খুব শক্ত এবং কালো কালারের, তারা যদি সঙ্গ ভালো পায় তাহলে তো এক ভিন্ন কথা, আর যদি সঙ্গ খারাপ পায় তাহলে তাদের কিন্তু মানে হৃদয়টা নেগেটিভ চিন্তা ভাবনার হয়ে যায়। হৃদয় বলতে তো মন, তো মনে আমার মনোজগতের যে চিন্তা ভাবনা, মনোজগতের যে খেয়াল, মনোজগতের যে ধ্যান ধারণা, সেগুলো নেগেটিভ হয়ে যায়। ধরেন হচ্ছে ব্যক্তির হাত হচ্ছে কালো এবং তার সঙ্গ, তো যাদের হাত হচ্ছে কালো তাদেরকে আপনারা সাধুসঙ্গ করার একটা পরামর্শ দিতে পারেন একটা রেমেডি হিসেবে। আর মোবাইল হারিয়ে যাওয়ার একটা ব্যাপার আমি যদি বলি, তো মোবাইলের ভ্যালু যাই হোক, তো সেই ভ্যালুটা ক্ষয় করে আমি একটা জিনিস শিখেছি, আমাদের অ্যাস্ট্রোলজার যে প্রত্যেকেরই আপনার হচ্ছে ট্রানজিটটা দেখা উচিত। আজকে এই গ্রহের অবস্থানটা কি, আমার লগ্নপতি কেতুর সাথে গোচর করছে, তো দ্বাদশ ভাবে লগ্নের দ্বাদশে, তো ব্যয়ের জায়গায় আমার কেতুর মতো একটা শক্তিশালী গ্রহের দ্বারা পীড়িত হয়ে ওই দিন গোচর করছিল। তো আমার হচ্ছে বুধ যখন কেতুর দ্বারা পীড়িত হয় তখন ব্যক্তির বুদ্ধি বংশতা থাকবে, ঠিক আছে, তার যে সিক্স সেন্স সেটা মানে সঠিকভাবে কাজ করে না, কৌশল কাজ করে না, তো বুদ্ধির বংশতার কারণে। হ্যাঁ, আমি আপনার হচ্ছে ট্রেনে ওঠার সময় নিয়ে গেল, তো যখন আমি ট্রেনে উঠলাম আমার অলরেডি টিকিট কেটেছি আমি, আমার সিট আছে, তো আমি তো প্রত্যেক দিন যখন ট্রেনে নিয়মিত ঢাকায় আসি তখন চিন্তা ভাবনা করে আমার তো টিকিট আছে, কাজে এত তাড়াহুড়ার কোনো কিছু নেই, আমি ধীরে সুস্থে তো সিটে পাবোই, অন্য কেউ বসে থাকলে উঠিয়ে বস। কিন্তু ওই দিন ভূত কেতুর কি সংযোগ হলো, মানে আমি তাড়াতাড়ি গিয়ে সিটে বসার জন্য মরিয়া হয়ে গেলাম। তো এই ফাঁকে হচ্ছে মোবাইলের যে অবস্থান আমার পকেটে আছে সেটা আমি বিস্তৃত হয়ে গেলাম, আর ওই বিস্তৃত এই যে একটু অসচেতনতা তার মধ্যে মোবাইলটি নিয়ে গেছে। অবশ্য তার আগের সপ্তাহে স্যার আমাকে বলেছেন যে এরকম জার্নির মধ্যে মোবাইল ল্যাপটপ নিয়ে জার্নি করা সেটা আপনার মানে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে, আমি যেন সাবধান থাকি। তো এটা হচ্ছে মেসেজ। প্রকৃতি আমাদেরকে তো, ঈশ্বর আমাদেরকে তো সরাসরি কানে কানে বলবে না যে আপনি এটা করুন, এটা আপনার জন্য করা উচিত না। তো এটা গুরুর মাধ্যমে আমি মেসেজ পেয়েছিলাম, তারপর আমি আসলে সতর্ক হইনি, আমার কিছুটা দোষ আছে। এটা আমি বাড়তি কথা বলছি, কিন্তু আপনাদেরকে এটা ব্যক্তি জীবনে আপনারা ফলো করতে পারবেন।
অর্থাৎ আপনি যদি নাস্তার দোকানে যান, ধরেন সঞ্জয় কুমার সরকার, উনি নাস্তার দোকানে গিয়ে বললো যে 4টা রুটি একটা ডিম দেন, আর ওয়েটার বলছে এই 2টা রুটি একটা ডিম দেন এই টেবিলে। তার মানে কি, প্রকৃতি চাচ্ছে আপনার রুটি 4টা না, আপনি 2টো খান। এই কারণেই ওয়েটারকে 4টা বলার পরেও সে আপনাকে 2টো রুটি অর্ডার, সে আপনার মানে ওই যিনি রুটি বাঁচতেছে ওনার কাছে 2টি রুটির অর্ডার সাপ্লাই করছে, কিন্তু আপনি বলেছেন 4টা। তো আপনার 4টা রুটি খাওয়া উচিত না, এই জিনিসটা আপনাকে প্রকৃতি বলছে, মেসেজ দিচ্ছে। তো আপনি যদি সেই মেসেজটা না শুনেন তাহলে কিন্তু আপনার স্বাস্থ্যগত জটিলতা দেখা দিবে। তো তেমনি ভাবে আমরা যখন হৃদয় রেখা বিচার করব, প্রথমত দেখবো যে হৃদয় রেখাটা কতটা আপনার স্যার যেভাবে এইভাবে বাস করে দেখিয়েছেন, আমরা এইভাবে বাস করলে একটু সুবিধা হবে যে এটা কতটুকু ডিপ আছে সেটা আমরা দেখতে পারবো। তো সেখানে আপনার তীর বিন্দু, জব, ক্রস এগুলো আছে কিনা, বা অনেক সময় আছে কি একটু ফোলা আকৃতির হয়, ফোলা আকৃতির আছে কিনা, এই যেগুলোকে আমরা ধরেন আমাদের শরীরের অভ্যন্তরে যদি ফোড়া থাকে তাহলে যে জায়গায় ফোড়া আছে সেই জায়গাটা একটু ফুলে থাকবে, এরকম কোনো কিছু আছে কিনা, এগুলো থাকলে হচ্ছে নেগেটিভ বোঝা যায়। কোথায় নেগেটিভ হবে সেটা হচ্ছে আমাদের মনের নেগেটিভিটি আসবে। আপনার মন যদি মানে আপনার হচ্ছে অবস্থান যদি নড়বড়ে হয় তাহলে আপনার সবকিছু নড়বড়ে থাকে। যদি মঙ্গল হৃদয় রেখার উপরে প্রভাব বিস্তার করে, সেটা শুভ প্রভাব নাকি অশুভ প্রভাব। যদি শুভ প্রভাব হয় তাহলে মনের জোর বৃদ্ধি পাবে, আর যদি অশুভ প্রভাব হয় তাহলে আপনার মন ভেঙে যাবে। তেমনি ভাবে আপনার হচ্ছে হৃদয়ের মধ্যে তিক্ততা থাকবে। যদি মঙ্গলের দ্বারা, মঙ্গল থেকে কোনো একটা রেখা গিয়ে আপনার হৃদয়টাকে ক্রস করে দেয় তাহলে আপনার কিন্তু আপনার মধ্যে তিক্ততা থাকবে। আবার রবি রেখা থেকে যদি কোনো রেখা আপনার ওই হৃদয় রেখাটাকে ক্রস করে যায় তাহলে সেটা ভালো, পজিটিভ, কিন্তু আপনার মধ্যে মনের মধ্যে একটু ঝাল থাকবে, মানে একটু তেজ থাকবে আর কি, ঝাল বলতে তেজ। আবার শনি হচ্ছে আপনার যখন আসবে, শনি যখন হৃদয় রেখাকে ক্রস করবে, শনির ক্ষেত্রে থেকে কোনো রেখা, সেটা কিন্তু আপনার মধ্যে কটুসাত স্যার বলতে নিয়ে আসবে। কটুসাত মানে কি, আপনার আমরা হচ্ছে কি প্রত্যেকটা এই বুধের আঙ্গুলের যে সমান্তরাল এই জায়গাটা 25 বছর, রবির আঙ্গুলের সমান্তরাল হলো 50 বছর, আর এই শনির আঙ্গুলের সমান্তরাল হচ্ছে 75 বছর। তাহলে এই যে কটু থাকবে, তো 75 বছরের যে 50 থেকে 75 এই 25 বছর বয়সে যদি হৃদয় রেখাকে ক্রস করে, সেক্ষেত্রে কিন্তু আপনার সেই যে কটু মানে হৃদয়ের মধ্যে যে কটু ভাবাপন্ন সেটা কিন্তু ওই শেষ বয়সে চলে আসতে পারে। আমরা দেখেছি অনেক ভালো মানুষই কিন্তু শেষ বয়সে তাদের কথাবার্তা বা আচার আচরণের মধ্যে একটু তিক্ততা চলে আসে, কটুতা চলে আসে, এগুলো কিন্তু এই প্রভাব থেকেই আসে। আর একটা বিষয় হচ্ছে আমরা হৃদয় রেখাটা কোথায় গেল, স্যার অবশ্যই দেখাবেন এটা বৃহস্পতির ক্ষেত্রে গেল নাকি শনির ক্ষেত্রে গেল। একটা বিষয় আপনারা দেখেন, আমি দেখেছি, যেটা আমি একটু অভিজ্ঞতা বলছি, হৃদয় রেখা যখন আপনার শনি এবং বৃহস্পতির আঙ্গুলের মধ্যবর্তী জায়গায় গিয়ে থেমে যায়, এই ধরনের ব্যক্তি মানে যারা একটু বয়স্ক আছে তাদের শেষ জীবনে একটু কষ্টে যায়। এটা আমি দেখেছি, আমি স্যারের কাছেও বলবো স্যার, আমি এটা অভিজ্ঞতা দেখেছি, আপনি এ ব্যাপারে একটু ব্যাপারটা একটু যদি ক্লিয়ার করে দেন স্যার। আপনার অভিজ্ঞতা তো স্যার আমাদের সাথে অনেক বেশি স্যার, 30 বছরের অভিজ্ঞতা আর আমাদের 3 বছরের অভিজ্ঞতা স্যার। হ্যাঁ স্যার। এইটা বললে হবে না, কারণ হচ্ছে দেখুন, আমি আপনাদের পামেস্ট্রির স্যার নই, আপনাদের পামেস্ট্রির স্যার হচ্ছেন টিটু দাস, ত্রিপুরা, উনি আরো ভালো বোঝাবেন। তো জেকে দেব স্যার আমি শুধু সহযোগিতায় মাত্র, তো আমাদের সাবজেক্ট অনুযায়ী স্যার রয়েছেন, তো সেই অনুযায়ী ধরেন পুরো ক্লাস 3 ঘন্টা একজনের দ্বারা চালানো অনেকাংশে সম্ভব নয়। তো এক্ষেত্রে প্রকৃত স্যার যিনি, তানার কাছ থেকে একটু শুনে আসবো। তিনি হচ্ছেন টিটু দাস বাবু। ধরেন হৃদয় রেখা আমরা বলে দিলাম যে হৃদয় রেখা শনির ক্ষেত্রে গেলে এই হয়, বৃহস্পতির ক্ষেত্রে গেলে এই হয়, রাহুর ক্ষেত্রে গেলে এই হয়, হৃদয় রেখা খাটো থাকলে এই হয়, শক্ত থাকলে এই হয়। এটি কিন্তু সকল ক্ষেত্রে আপনারা এমন পাবেন না। যেমন গ্রন্থে লেখা রয়েছে যে হৃদয় রেখা এই ক্ষেত্রে গেলে এই হয়, তাহলে তো বই পড়েই আমরা শিখতে পারতাম। দেখুন বৃহস্পতির ক্ষেত্রে ওই যে বৃহস্পতির স্বাদ, বৃহস্পতির যে গুণ, বৃহস্পতির যে দোষ, এটিকে কেন আজকের ক্লাসে তুলে ধরা হলো, অন্যদিন তো তুলে ধরা হয়নি। আবার রাহুর ক্ষেত্রে গেলে রাহুর যে তার স্বভাব চরিত্র বা স্বাদ বেস্বাদ যেগুলো রয়েছে সেগুলোকে কেন তুলে ধরা হলো। তাহলে সেই গুণগুলো
বা সেই দোষগুলো তার ভিতরে আসবে। এখন দোষ আসবে না গুণ আসবে, এটি হচ্ছে বোঝানোর জন্য আমাদের হচ্ছে এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার। বিশেষ করে এই দোষ অংশ আর গুণ অংশ মিলিত করে কিন্তু গ্রন্থ রচিত হয়। তো সেই গ্রন্থ থেকে আমরা দোষ আর গুণকে আলাদা করে নিতে পারি না। তো আমরা জেকে দেব স্যারের বক্তব্য শেষ হয়নি, তার ভিতরে একটু টিটু দাস স্যার আছেন। অবশ্যই স্যার। হ্যাঁ, তো আমাদের প্রকৃত পামিস্ট্রি স্যার, আপনি একটু হৃদয় রেখা সম্পর্কে কিছু বলুন। স্যার বুটে দেখাবো কি না এমনিতে বলবো স্যার? হৃদয় রেখা, হৃদয় না বুটে একে দেখাবো না এমনিতে মুখে বলবো, সেটা বললাম। একে দেখাতে পারলে দেখান, তাহলে তো সুবিধা হবে। একে দেখালে তো সুবিধা হবে, সবাই বুঝতে সুবিধা হবে স্যার। হ্যাঁ স্যার, বুটে একে দেখালেই সবচেয়ে সুবিধা হবে। দেখা যাচ্ছে বুটটা দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখেন হৃদয় রেখা সবচেয়ে ভালো হৃদয় রেখাটা কোনটা স্যার বলে গেছেন, তারপর আমি একটা বলি। সবচেয়ে ভালো হৃদয় রেখা, প্রথমে হৃদয় রেখাটা কন্ট্রোল করে কে? বুধ গ্রহ। মনে রাখবেন, বুধ গ্রহের অবস্থানের উপর হৃদয় রেখাটা ডিপেন্ড করে। তো হৃদয় রেখাটা যদি সবচেয়ে ভালো রেখা হয়, তখন এই হৃদয় রেখা হবে রক্ত বর্ণের এবং বৃহস্পতির মধ্যে গিয়ে এভাবে কাল বয়ে পৌঁছাবে। সবচেয়ে ভালো হৃদয় রেখা। তার মধ্যে হৃদয় রেখা ভালো হলে তার মধ্যে সহানুভূতি থাকবে, হৃদয়বান থাকবে, মমতা বুধ থাকবে, স্নেহ মায়া মমতা ব্যক্তি ভরপুর থাকবে। যেহেতু বুধ ডাইরেক্ট বৃহস্পতিতে গিয়ে বুঝেছে, এই বুধের মধ্যে তার শুভ বুদ্ধি সম্পূর্ণ হবে এবং বৃহস্পতির যে গুণগুলি সে পাবে। এই হৃদয় রেখা যদি একদম সরু চিকন হয়, সরু চিকন একদম হালকা যদি হৃদয় রেখা হয়, হালকা হৃদয় রেখাটা হালকা, তখন তার হৃদয়ে সংকীর্ণতা থাকবে, হৃদয়ের মধ্যে সংকীর্ণতা থাকবে, হৃদয়ের মধ্যে জড়তা থাকবে, তার মধ্যে স্বার্থপরতা থাকবে। হৃদয় রেখার শুধু হৃদয় রেখার যে মোটা এক হৃদয় রেখা প্রচন্ড মোটা ও গভীর, এই হৃদয় রেখা যা থাকবে তার হাতটা কিন্তু কালচে থাকবে। এটা মানে তখন বুঝে নিতে হবে যে এই হৃদয় রেখার মধ্যে রবির যে গুণাগুলি একেবারেই কম, অন্যান্য গ্রহগুলিও খারাপ থাকবে। আর হৃদয় রেখা যদি প্রথমে বললাম যে মোটা রক্তবর্ণ হলে সবচেয়ে ভালো, সরু চিকন হলে জড়তা, সংকীর্ণতা, স্বার্থপরতা হয়। আর মোটা এবং অগভীর থাকলে একদম মোটা হয়ে গেছে, কালচে হয়ে গেছে, এটা তার জীবনে যেমন একটা অমাবস্যার অন্ধকার, যে রাহু যেমন সমস্ত কিছু গ্রাস করে নিছে। এটা আপনি ধরেন মানে কারো রাহু রবি দৃষ্ট হয়ে গেল, তখন তার হৃদয় রেখা এরকম হয়ে যাবে। হৃদয় রেখা আপনার হৃদয় থেকে আমরা কি বিচার করি? হৃদয় থেকে আমরা অনুভূতি বিচার করি, বিবেক বিচার। হৃদয় মানে বিবেক, হৃদয় মানে অনুভূতি। হৃদয় রেখা যদি কারোর মনে করেন এই কম, এতটুক গেল, জাস্ট এতটুক গেল, তখন বুঝতে হবে তার মধ্যে হৃদয়ের অনুভূতি কম। ঠিক আছে? সে যা কিছু করবে নিজের স্বার্থের জন্য করবে, সে যা কিছু চিন্তা করবে ব্রেন দিয়ে চিন্তা করবে, তার বিবেক, সহানুভূতি, মায়া, স্নেহ মমতা কম থাকবে। হৃদয় রেখা যদি ধরেন, হৃদয় রেখার অনেকগুলি ভাগ আছে। হৃদয় রেখা যদি ধরেন এই জানতে স্যার বলে গেলে একটা হৃদয় রেখা যদি কারোর হৃদয় রেখা শনি আর বৃহস্পতি মাঝখানে চলে যায়, তখন জাতককে বলে দিবেন আপনার শেষ বয়সে সমস্যা হতে পারে, আগের থেকে সাবধান হন। এটা আপনি ডিরেক্ট বলে দিবেন। মানে তা, এবং এটা শেষ বয়সে, এটা যে কোনো বয়সে হতে পারে, তার 40 বছর হতে পারে, 35 বছর হতে পারে। এই হৃদয় রেখা যদি শনি বৃহস্পতির মাঝখানে চলে যায়, মানে তার বিবেক খালে চলে গেল, মানে কি তার বুদ্ধি আর কোনো কাজে লাগছে না, বুদ্ধি চুঙ্গা, একটা মানে সহজ ভাষা বলি, মানে তখন তার বুদ্ধি কোনো কাজে লাগতেছে না। তো হৃদয় রেখা স্যার 1 মিনিট আমি একটু মাঝখানে বলি। তখন হৃদয় রেখা যদি এইভাবে স্যার 1 মিনিট, হৃদয় রেখা থেকে গেল এইভাবে এসে গেল, শিররেখাতে মিলিত হলো, এটারও
এটারও একটা রেজাল্ট আছে বলবো। তারপরে হৃদয় রেখাতে এরকম ভাবে জব হলো, তো যেই ক্ষেত্রে জব হলো এটারও বিস্তারিত বর্ণনা আছে। জাস্ট একটু সংক্ষেপে বলছি, পরবর্তী সময় আরো বিস্তারিত বলবো। স্যার আছে এখানে। আমি একটু হৃদয় রেখাতে আকর্ষণ ত্রিভুজ করছি। হলো, ত্রিভুজ আবার উপর দিকে হলো, ত্রিভুজ নিচের দিকে হলো। হৃদয় রেখা ধরেন টিটুদা, স্যার আপনাকে একটু থামিয়ে দিচ্ছে। স্পর্শ করলে আয়ুরেখাকে স্পর্শ করলো, শুনতে পাচ্ছেন? শুনে নাই স্যার, শুনে নাই স্যার, শুনে নাই স্যার। টিটুদা স্যার কিছু বলবেন? এই এখানে আরে আছে, কথা শুনে নাই উনি। গেল হ্যাঁ, আবার কথা শুনে নাই। আরেকটা রেখা এদিকে উঠলো। এর প্রত্যেকটির বিস্তারিত বর্ণনা আছে, স্যার করবেন। পরবর্তী সময় আইব আরো বিস্তারিত আলোচনা করবো। এখন বললে মনে হয় শুনতে পাবে। ঠিক আছে স্যার, স্যার শুনতে স্যার পাচ্ছেন? এবার বলেন। আমি একটু এখানে নাহলে কথা আমি বলি। বলতে পারবো, আপনি বললে আমি আরো বিস্তারিত বলে দেবো। হ্যাঁ, বলবেন। অবশ্যই বলতে হবে। স্যার আপনার ওখানে সাউন্ড মনে হয় আমাদের কথা শুনতে পাচ্ছেন না। আর সাউন্ডটা কম আসছে, আপনার সাউন্ডটা কম আসছে। ও আচ্ছা, হ্যাঁ, আমাদের কথা শুনতে পাচ্ছেন না। একটা বিষয় বলতে হবে যে হৃদয় স্যার আপনার সাউন্ডটা তো বোঝা যাচ্ছে না। সবাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি স্যার, আমরা আমরা শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, ঠিক আছে। আমরা শুনতে পাচ্ছি স্যার আপনার কিন্তু কথা। তাহলে ওখানে স্যার যাই না হয়তো স্যার, একটু ত্রিপুরাতে problem। কম যায় স্যার উনার, এটা আমি জানি স্যার। হ্যাঁ, তো এবার আমরা একটু দেখি। স্যার যে কথা বলে গেলেন যে হৃদয় রেখাটি ধরেন এই শনির আঙ্গুল আর বৃহস্পতির আঙ্গুলের মাঝখানে চিপায় পড়লো, তাহলে তার জীবনটা খালে পড়লো। তো এই স্যার কি খালে- সাউন্ডটা কি স্যার আমার ক্ষেত্রে কম? আমার এখানে ডিস্টার্ব সাউন্ডটা। হ্যাঁ, আপনার এখানে সাউন্ড ভলিউমটা একটু বাড়িয়ে নিন। আপনার ওখানে সাউন্ডটা কম যাচ্ছে। আমি আবার কেটে ঢুকছি। হ্যাঁ, তো খেয়াল করুন যে যখন আমাদের এই দুই আঙ্গুলের মাঝখানে হৃদয় রেখা গিয়ে প্রবেশ করছে, তাহলে তার শেষ জীবনটি কষ্টের। যেটি জেকে দেব স্যার বলে গেলেন। এখানে লক্ষ্য করুন যে কনিষ্ঠ আঙ্গুল আর অনামিকা আঙ্গুলের মাঝ বরাবর হৃদয় রেখা প্রথম 25 বছর, হৃদয় রেখা এবং ওই মানে অনামিকা আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুলের মাঝ বরাবর রেখা টানলে এটা 50 বছর, মধ্যমা এবং তর্জনীর মাঝ বরাবর রেখা টানলে শনির ক্ষেত্রটা এটা 75 বছর, আর হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র 100 বছর। অর্থাৎ হৃদয় আয়ু রেখা আমরা 120 বছর বিচার করি বিংশোত্তরী দশা মোতাবেক, কিন্তু হৃদয়কে আমরা 100 বছর বিচার করি। কারণ 100 বছরের পরে গিয়ে তার হৃদয়টা আর হৃদয় বিচার করার মতো থাকে না। যদি কোনো জাতক 120 বছর বাঁচে, তো 100 থেকে 120 বছর ওই শিশু ভূমিষ্ঠ হয়ে প্রথম 6 মাস বা 1 বছর যেমন থাকে, ঠিক তদনুরূপ শেষ 20 বছর তার আর হৃদয়ের ওই সারাটি পাওয়া যায় না। তার জন্য হৃদয় রেখা থেকে 100 বছর বিচার করা হয়ে থাকে। তো সেটি ইন্ডেক্স ফিঙ্গার এন্ড মিডিল ফিঙ্গারের মাঝ বরাবর যদি যায়, তাহলে এটি শেষ জীবন কষ্ট দেয়। তাহলে যে কোনো জীবনে কষ্ট দিতে পারে। কষ্ট কেন দেয়? কে দেয়? কি কারণে দেয়? কারণ শনি আর বুধ, আমরা বুধের সঙ্গে তো শনির শত্রুতা পাইনি, বুধের সঙ্গে বৃহস্পতির শত্রুতা পাইনি। হৃদয় রেখা নিয়ন্ত্রণ করে বুধ, আমরা এটি সারা জীবন জেনে আসছি। কারণ বুধের চরিত্র আর হৃদয় রেখার চরিত্র প্রায় সেম। কিন্তু আমি তো বললাম যে সকল এই যে 7টি গ্রহের মাঝখান থেকে যাচ্ছে, 7টি গ্রহের রূপ রস গন্ধ ওনার গায়ে কিন্তু লাগানো থাকবে, এই হৃদয় রেখার গায়ে লাগানো থাকবে। তো যখন হৃদয় রেখাটি তর্জনী এবং মধ্যমার মাঝখানে যাবে, তো এই তর্জনী আর মধ্যমার গোড়ায় দেখুন কর্কট রাশি, মেষ বৃষ মিথুন রাশি, আর হচ্ছে ধনু রাশি। তো এই যে মিথুন এবং ধনু দুটি চরিত্র কিন্তু মাঝখানে রয়েছে। মিথুন আর ধনুর যে দুটি রাশির যে চরিত্র, সেই দুটি রাশির চিপায় পড়ছে হচ্ছে হৃদয় রেখা। তো মিথুন রাশিতে 3টি নক্ষত্র থাকে, সেটি হচ্ছে মৃগশিরা যার অধিপতি মঙ্গল, আদ্রা যার অধিপতি হচ্ছে রাহু, আর হচ্ছে পুনর্বসু যার অধিপতি কি বৃহস্পতি। আর হচ্ছে এই ধনু রাশিতে যে 3টি নক্ষত্র রয়েছে, একটি মূলা যেটি অধিপতি কেতু, মূলার পরে হচ্ছে যেটি সেটি হচ্ছে শুক্র,
কি পূর্বাষাঢ়া পূর্বাষাঢ়া হচ্ছে শুক্র, আর পরের জন হচ্ছে অশ্বিনী ভরণী কৃত্তিকা, কৃত্তিকার অধিপতি হচ্ছে রবি, অর্থাৎ পরের নক্ষত্র সংখ্যা অর্থাৎ উত্তরাষাঢ়া হচ্ছে রবি। তাহলে এই তিনটি গ্রহের চাপে এই হৃদয়কে ভাঙছে বা হৃদয়কে চাপে ফেলছে। এই 6টি নক্ষত্রের গুণের সঙ্গে বা দোষের সঙ্গে দেখবেন যে হৃদয় রেখাটি দোষযুক্ত হচ্ছে। যেমন ধরুন আপনারা একটি ফিল্টার যুক্ত মিনারেল ওয়াটার কিনলেন 2 লিটার, ধরেন এটি 2 লিটার বা 2.5 লিটার একটি বোতল, এটি কিনে রাখলেন। তো কিনে রাখার পরে আপনারা মুখ খুললেন, সেখান থেকে একটু খেলেন। বোতলের গায়ে কিন্তু লেখা থাকে এই জলটি এক্সপায়ার ডেট হচ্ছে এত তারিখ পর্যন্ত। ধরে নিন যে 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত এক্সপায়ার ডেট। কিন্তু যখনই এই জলটা খুলে আপনি কিছু অংশ খেলেন, তখন কিন্তু এই জলের মধ্যে আরেকটি জিনিস দ্রব্য মানে মিশ্রিত হলো। কি মিশ্রিত হলো? বাতাসের অক্সিজেন। জল কোম্পানি বলেছে যে যদি এটি নর্মাল টেম্পারেচারে থাকে তাহলে কিন্তু এটি ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত 2025 সাল এর মেয়াদ থাকবে। কিন্তু আপনাকে খুলে আবার আটকে রাখতে বলেনি। যখন আপনি খুলছেন এর ভিতর অক্সিজেন প্রবেশ করছে। অক্সিজেন যখনই প্রবেশ করছে ওই জলটাকে আপনি 1 সপ্তাহ রেখে দিয়ে খান, দেখবেন সঙ্গে সঙ্গে পেট খারাপ করে দেবে। ঠিক তদনুরূপ ওই রেখাটি যেখানে গেছে, যেখানে শেষ হয়েছে, যেখান থেকে শুরু হয়েছে, দুপাশ থেকে যদি নেগেটিভ কোনো কিছু প্রবেশ করে তাহলে নেগেটিভ ফল দেবে। পজিটিভ যদি গ্রহের প্রভাব ওর ভিতর প্রবেশ করে তাহলে পজিটিভ প্রভাব দেবে। সেক্ষেত্রে ধরুন যে হৃদয় রেখার পাশে একটি তিল, তিলটি যে হৃদয় রেখার উপরে হবে এটি কিন্তু নিশ্চয়তা খুবই কম। যদিও কালো দাগে রেখা আঁকা, আমাদের লাল কালি দিয়ে তিল দেখাতে হবে। তিল কখনোই লাল হয় না, ধরেন তিল কালোই হয়। তো আমরা এই তিল আঁকলাম, আবার এখানে একটি জব আঁকলাম, আবার এখানে একটি ক্রস অঙ্কন করলাম, আবার ধরেন এখানে একটু কেটে দিলাম, ছেদ করে দিলাম। এই যে ঘটনাগুলো ঘটছে, তাহলে তিলটি রেখার উপরে হতে পারে। উপরে হলে আমরা গ্রন্থে পড়বো যে হৃদয় রেখায় তিল, জব, ক্রস যাই থাকুক সেটি ওই সময় তার জীবনের একটা আঘাত দেবে। কোন বয়সে দেবে? তিলটি আছে 75 বছরের মাঝখানে, তাহলে 50 থেকে 75 65 বছরের দিকে আঘাত দেবে। কিন্তু আঘাতটি তিলটি শনির পাশে আছে না কেতুর পাশে আছে না মাঝখানে আছে, এটা আমাদের বুঝতে হবে না। যদি কেতুর পাশে তিল থাকে হৃদয় রেখার ডান পাশে, অর্থাৎ হৃদয় রেখা তো এই যাত্রা করেছে, তাহলে আমার ডান পাশে তিল। আর যদি শনির পাশে তিল থাকে তাহলে বাম পাশে তিল। তাহলে বাম পাশে তিল আঘাতটা বাম পাশ থেকে দেবে, অর্থাৎ তিলের নেগেটিভিটিটা ওই হৃদয় রেখার বাম পাশ থেকে অর্থাৎ শনির পাশ থেকে আসবে। তাহলে শনির নেগেটিভিটি কি? বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয় হচ্ছে শনির মূল চরিত্র। তাহলে সেই চরিত্রের কোনো দিকে যদি আপনার চলার পথে বিদ্রোহ হয়, কোনো ফাটল হয়, কোনো ক্ষয়ক্ষতি হয়, কোনো লোকসান হয়, কোনো ধ্বংস হয়, কোনো বিপর্যয় হয়, তাহলে সেটি শনির ক্ষেত্র থেকেই কিন্তু আসছে। যদি কেতুর ক্ষেত্র তিল থাকে হৃদয় রেখাকে স্পর্শ করে, তাহলে কেতুর প্রভাবটি আসবে। কেতু কি? উচ্চ স্থান থেকে পতন, কলহ বিবাদ, দুর্ঘটনা, বিষক্রিয়া এগুলো ঘটাবে। এমনকি ভয়, ভীতি, আতঙ্ক এইগুলোই তো। প্রতিযোগিতায় হেরে যাওয়া, স্পিরিচুয়াল শক্তি নষ্ট হওয়া, এই যে দিকগুলো হবে। তাহলে এই তিলটি হৃদয় রেখায় থাকলে হৃদয় ওই সময় ভেঙে দেবে। কোন দিক থেকে ভাঙবে সেই দিক নির্ণয় করবে কিন্তু কোন ক্ষেত্রর পাশ থেকে তিলটি হয়েছে। তিলটি ধরেন হৃদয় রেখার অর্ধেকাংশ আর অর্ধেকাংশ কেতুর ক্ষেত্র নিয়ে হয়েছে, তাহলে হৃদয়ের ওই অর্ধেক অংশে কিন্তু প্রবেশ করবে ওই তিলের কুপ্রভাব, টাচ করবে। টাচ অর্থাৎ এটি কাপড়, এখানে আমি এক পাশে একটু অ্যাসিডের ফুটা দিলাম। অ্যাসিডের ফুটা লাগবে না, একটা মোমবাতির যদি জেলে মোমবাতিটা গলে এর উপর পড়বে, তাহলে মোছার সময় কিন্তু এই ফোমটি ওই জায়গায় শক্ত থাকবে, পরিপূর্ণ বোর্ডটা কিন্তু মুছবে না। আর অ্যাসিড দিলে তো সে পুড়েই যাবে, বা ওই মোমবাতি দিয়ে জেলে দিলে এটি লাইলন কাপড়, অর্থাৎ এটি স্যাক লেগে ওখানে মুছলে পুড়িয়ে যাবে। আপনারা পুরো টেস্ট করে নেবেন।
তো যখন এটি হবে তখন কি হবে, এক পাশে গ্যাংগ্রিন। ধরুন আপনার আঙ্গুলটিতে একটি চুলকানি পাঁচড়া হয়েছে, কিন্তু পাঁচড়াটি এক পাশে হয়েছে, এটি দেখেন নেই, আপনারা দেখেন না যে এক পাশে হয়েছে, পুরা আঙ্গুলটায় হয়নি। আংটি পরার কারণে ঘা হয়েছে, সেটি উপর অংশে হয়েছে, নিচের অংশে হয়নি। কেন? অর্থাৎ হৃদয়ে আঘাতটি কোন পাশ থেকে করবে, সেই আঘাতটির পাশ কিন্তু আমাদের নির্ণয় করতে হবে, যেটি আমাদের টিটু দাস স্যার শুনতে পারেননি বিধায়, না হলে উনি এটি সুন্দরভাবে ব্যাখ্যা দিতে পারতেন, এটি আমার বিশ্বাস। কিন্তু উনি শুনতে পারেননি যে আমরা আজকের ক্লাস কত দূর যেতে চাচ্ছি, কোন জায়গায় যাব। একটি রেখার, হৃদয় রেখার একটি মাত্র ক্লাস হবে। তো একটি ক্লাসে আমাদের যদি অনুধাবন করার সক্ষমতা না আসে, তাহলে আর তো ক্লাসের সুযোগ পাচ্ছি না। যদিও বৃহৎ ক্লাস 60টি ক্লাস, আরে 60টি ক্লাস, তা 60টি তো আপনারা পেয়েই গেছেন ক্লাসে কি হবে। কিন্তু এই হৃদয় রেখা যদি আজকের ক্লাসে আমরা যদি শুধু এটি শিখিয়ে দিই যে হৃদয় রেখা অমুক জায়গায় গেলে এই হবে, হৃদয় রেখা অনামিকার কনিষ্ঠার মাছ বরাবর এসে থেমে গেলে তার 25 বছরের পরে আর হৃদয় থাকবে না, বেশ ভালো। তো এইরকম হাত তো আপনি আর পাচ্ছেন না, হয়তো জীবনে একটি পাবেন বা দুটি পাবেন। তাহলে এটি শিখে গেলে আপনাদের চলার পথ কোন দিকে যাবে। যদিও পামিস্ট্রির যে গ্রন্থিটি দেওয়া হয়েছে ওটি হৃদয় রেখার ব্যাখ্যা আছে মাত্র 6 পেজ, পড়ে দেখবেন 6 পেজ আছে। 6 পেজ পড়তে এমন সময় লাগার কথা না, 60 মিনিটে শেষ, 1 ঘন্টা, এর ভিতর অনুধাবন করা যাবে। তো অনুধাবনটা করা যাবে না, পড়া যাবে, ঠিকই পড়া যাবে, শেখা যাবে। যেটি আমাদের টিটু দাস স্যার বললেন যে হ্যাঁ এটি নিঃসন্দেহে বলে দেওয়া যাবে, কিন্তু কি কারণে বলে দেওয়া যাবে। হৃদয় রেখা তো সামনে থাকে, হৃদয়, গ্যাস হয় পেটে, কিন্তু গ্যাস হলে কি পিঠে ব্যথা হয় না? হৃদয়ে যদি আঘাত লাগে, হৃদয় রেখার বরাবর এর পিছনে ব্যাক সাইড কি কোনো রকম আঘাত দেবে না? দেবে কি দেবে না, সেটি কি আমরা কিভাবে বুঝবো? সেটি ওই যে তিল চিহ্ন, জব চিহ্ন টাচ করেছে, যদি টাচ করে থাকে তাহলে সেটি সেই পাশ থেকে হচ্ছে তার আঘাতটা দেবে। আবার যদি শুভ চিহ্ন বিশেষ করে কোন রকম থাকে, শুভ চিহ্ন কাকে বলে, হৃদয় রেখায় কি শুভ চিহ্ন হতে পারে? শুভ চিহ্ন যেমন ধরেন হৃদয় রেখার উপরে এই রকম ত্রিভুজ চিহ্ন হয়েছে, এটি শুভ চিহ্ন। ধরেন হৃদয় রেখার উপরে চতুর্ভুজ বা চতুষ্কোণ চিহ্ন হয়েছে, এটি শুভ চিহ্ন। কিন্তু ক্রস কখনোই শুভ নয়, জব কখনোই শুভ নয়, জাল চিহ্ন কখনোই শুভ নয়, তারপরে হচ্ছে তিল চিহ্ন কখনোই শুভ নয়, এটি কিন্তু বুঝতে হবে। তিল, জব, ক্রস, জাল এগুলো কোনো ক্ষেত্রগত বা কোনো রেখাগত শুভ নয়। আবারও ভালো করে বলছি, এটি কিন্তু পড়ে নিতে হবে, 9টি গ্রহের চরিত্র, এটি কিন্তু পড়ে নিতে হবে, ক্ষেত্রগত অবস্থান। এটি পড়ার পরে তারপরে আপনারা হৃদয় রেখাটি পড়বেন আজকের ক্লাসের পরে। তো যখন এই 9টি গ্রহের ক্ষেত্র পড়া শেষ হবে, তখন হচ্ছে এর আগে আপনারা 12টি রাশির চরিত্র পড়েছেন, 27টি নক্ষত্রের চরিত্রও পড়েছেন। এবার আমার চলার পথে হৃদয় রেখা কোন গ্রহ, কোন রাশি, কোন নক্ষত্রের উপর দিয়ে বা মাঝখান থেকে যাচ্ছে, এই কয়টিকে নিয়ে একসঙ্গে আপনারা যাত্রা শুরু করবেন হৃদয় রেখাকে ধরে নিয়ে। যেতে যেতে যে জায়গায় যখন যাবে তখন সেই জায়গার অবস্থান বিচার করবেন। হৃদয় রেখায় তিল, জব, ক্রস, জাল সব কিছু অঙ্কিত এবং চিত্র দিয়ে বোঝানো রয়েছে। এইবার হৃদয় রেখার নিচে ধরেন এই যে করাতের মতো রেখা থাকলে, দাব দাব রেখা যদি থাকে, তাহলে বলা হয় শত্রু, প্রচুর শত্রু বাড়ে। তো এই যে শত্রু বাড়ে, শত্রুটি কোন শত্রু? মানে স্পষ্টভাষী শত্রু, নির্বাক মিত্র অপেক্ষা শ্রেয় সেই শত্রু, নাকি গুলি করা শত্রু, নাকি ওই পুকুরে পয়জন দিয়ে দেওয়া শত্রু, না ক্ষেতের ফসল নষ্ট করা শত্রু? এই শত্রুকে যদি আমরা আলাদা করতে পারি তাহলে আমরা প্রকৃত পামিস্ট্রি শিখব। এইবার হৃদয় রেখার উপরে ঊর্ধ্বগামী রেখা মানেই শুভ। তাহলে ঊর্ধ্বগামী রেখা আমার উঠেছে 25 বছরের মধ্যে বুধের ক্ষেত্রে, তাহলে 25 বছর বয়সের মধ্যে শুভ। কিন্তু কোন শুভ? 50 বছরের মধ্যে উঠেছে, এটি শুভ, কোন দিকে শুভ? 75 বছরের মধ্যে উঠেছে, কোন দিকে শুভ? 100 বছরের মধ্যে উঠেছে, কোন দিকে শুভ? সেই শুভ কিভাবে দেবে?
দেখুন 25 বছরের মধ্যে যদি ওঠে তাহলে বুধের ক্ষেত্রে উঠেছে, তাহলে বুধের শুভত্বর দিকে দেবে। এখানে একটু আমরা অন্য কালার দেই, এখানে ঊর্ধ্বগামী রেখা উঠছে মানে বুধের শুভত্ব হৃদয় রেখা নেবে। এখন নেবে মানে এই যে রেখাটি কিন্তু হৃদয় রেখার থেকে উঠে বুধের ক্ষেত্রে প্রবেশ করেছে, তাহলে হৃদয় রেখা তার সহযোগিতা চায়। যার জন্য ধরেন আপনার বাড়ি কারেন্ট নেই, আপনি সঞ্জয় রয় ঝালকাঠি উনার বাড়ির থেকে বললেন যে আপনার বাড়ি একটু ফ্ল্যাগের লাইনটা দেন, আমি আমার ক্লাসটা করতে পারছি না, আমার একটু লাইন দরকার। আর হচ্ছে সঞ্জয় বাবুর ওখান থেকে লাইন নিয়ে, কারেন্টের লাইন নিয়ে আমি আলো জ্বালাচ্ছি, কিন্তু সঞ্জয় বাবু বলল আজকে আমি লাইনটি দিব না, আর আপনাকে দিব না, কারণ আপনার বিল দেন না, আমার অনেক বিল হয়ে যাচ্ছে, আমি লাইন কেটে দেব। তাহলে বুধের ক্ষেত্রে যে রেখাটি উঠলো এ কি আপনার লাইন কেটে দেবে না লাইন সংযুক্ত করে দেবে, এটি বুঝতে হবে। রেখাটি তো উঠেছে, ক্লাস কঠিন হচ্ছে আমি বুঝছি, কিন্তু একটু অনুধাবন করার চেষ্টা করুন, পরে পড়ে নিয়ে। তো এই রেখাটি যদি সঞ্জয় রয় কেটে দেয় মানে আমার ফ্ল্যাগটি যদি খুলে দেয়, আমি কিন্তু আজ ক্লাস করতে পারছি না। তাহলে এই তার কাটার মতো রেখাটি গিয়ে বুধকে ইফেক্ট করেছে না বুধের ভিতর একটি নল ফেলেছে যে ওই নল দিয়ে আমার কাছে একটু জল দাও বা আমার নল দিয়ে একটু কারেন্ট দাও। কি চেয়েছে? চেয়েছে না দিয়েছে? হৃদয় রেখা কি বুধকে দিল না বুধের কাছে চাইলো, হাত পাতলো, নাকি সে স্বেচ্ছায় দিয়ে দিল? এই চরিত্রটা বুঝতে হবে। এইবার ধরেন যদি রবির ক্ষেত্রে যায়, তাহলে রবির সুনাম যশ খ্যাতি কি চেয়েছে হৃদয় রেখা নাকি রবির ভিতর তার কাটা ফুটিয়ে দিয়েছে? এটি অনুধাবন করতে হবে। আমরা হৃদয় রেখার ঊর্ধ্বগামী রেখা মানেই শুভ হবে না, একটু বিকল্প ভাবতে হবে। এইবার সেই রেখাটি কোন রেখা বুঝতে হবে। আমরা বলছি হৃদয় রেখা যাত্রা করে কিন্তু যে এই বুধ আর মঙ্গলের ক্ষেত্র বরাবর যাত্রা করে, কিন্তু যাত্রা করার পথে দুই পাশে 7টি গ্রহ রয়েছে, তার ভিতর দিয়ে সে যায়। এইবার ভিতর দিয়ে যায়, রেখা তো হৃদয় রেখাই, ওই তারের মতো রেখা বুধের ক্ষেত্রে, রবির ক্ষেত্রে, শনির ক্ষেত্রে অথবা বৃহস্পতির ক্ষেত্রে উনি পাঠিয়েছে। যদি এই রেখা বৃহস্পতি পাঠায় বা শনি পাঠায়, দেখতে একই রকম, তাহলে শনি পাঠালো মানে হৃদয় রেখায় একটি তার কাটা ভেদ করার জন্য, তার ফল একরকম হবে। আর যদি হৃদয় রেখা পাঠায় তাহলে আর এক রকম হবে। তাহলে রেখাটি কে পাঠিয়েছে এটি কিন্তু হাত দেখে বুঝতে হবে। রেখার উৎপত্তি স্থল মোটা থাকবে, নিষ্পত্তি স্থল চিকুন থাকবে। যদি উপরের অংশ মোটা থেকে রেখা একই রকম আসে তাহলে বুঝতে হবে ওই সঞ্জয় বাবু ইলেকট্রিসিটি দিয়েছে। এবার সঞ্জয় বাবু যদি শনি হয় তাহলে শনি কিন্তু বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ও দিয়েছে। অর্থাৎ উনি বলেছে আমার বাড়ি থেকে কারেন্ট নিয়ে উনি দীর্ঘদিন ব্যবহার করছে, বিদ্যুৎ অফিসে একটু জানিয়ে দাও, যাতে বিদ্যুৎ অফিস যে পাশের বাড়ির থেকে লাইন চুরি করে নেওয়ার দায়ে ওনাকে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যায়। কারণ শনির চরিত্র তো একটু নেগেটিভ চরিত্র আছেই, আবার পজিটিভও আছে। ওই শিক্ষায় সঞ্জয় বাবুর ওই অভিযোগের কারণে ধরেন এদিকে আবার হৃদয় রেখা কি করলো, যাক ওনার কাছ থেকে লাইন নিয়েছিলাম বলে আমার দণ্ড হলো, 1 লাখ টাকা দণ্ড দিতে হয়েছে, তারপরে আমার মান সম্মান সব গেছে, আমি এবার নিজে মিটার নেব। নিজে মিটার নিয়ে শনি যেমন জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণে পরিণত করেন, সঞ্জয় বাবুর ছিল 2 কিলোমিটার, এইবার আমি মানে হৃদয় রেখা নিল 10 কিলোমিটার। এইবার হৃদয় রেখা বলল আমি তো হৃদয়ের মানুষ, উদার মনের মানুষ, মন উজাড় করে দেবো, আমি 50 ঘরে লাইন দিয়ে দেবো, যাও তোমরা ফ্রি জ্বালাও। বা যখন মোবাইল চার্জ দেওয়ার দরকার, লাইট চার্জ দেওয়ার দরকার, ল্যাপটপ চার্জ দেওয়ার দরকার, আমার বাড়ি এনে চার্জ দিয়ে নিয়ে যাও। যেন একেবারে মানে কি বলবো, একেবারে যেন সকল দানের থলি উনি খুলে দিয়ে বসে আছে। কোনটি করেছে এটি আলাদা রূপে বুঝতে হবে। যদি আমরা বুঝতে পারি তাহলেই কিন্তু সহজভাবে আমরা প্রত্যেকটা রেখার বিচার পদ্ধতি অতি সূক্ষ্মভাবে আমরা অনুধাবন করতে পারবো। তো আমরা একটু শুনে আসি এবার আমাদের নীরজকান্তি রায় স্যার। নীরজকান্তি রায় স্যার, আপনি একটু হৃদয় রেখা সম্পর্কে বলবেন।
আর প্রস্তুত থাকবেন সুবীর মহন্ত স্যার, আপনাকেও একটু প্রস্তুত থাকতে হবে, তারপরে আবার আমি আসতেছি। Vivo-on7 আপনি একটু নাম লিখবেন আমাদের উপস্থিতি নিতে। হ্যাঁ নমস্কার, আমাদের উপস্থিতি নিতে একটু কষ্ট হচ্ছে, আমরা উপস্থিতি একবার ভুল করেছি নামের কারণে। তো আপনারা ভর্তি ফর্মে যে নাম পূরণ করেছেন সেই নামটি একটু লিখবেন, লিখে যদিও 17 রোল নাম্বার লিখেছেন তবুও একটু নামটা লিখবেন। ধন্যবাদ। আজকে হৃদয়রেখা নিয়ে আলোচনা হচ্ছে এবং এত সুন্দর আলোচনা হচ্ছে যে একটু হৃদয়ে লাগতেছে আমার মনে হচ্ছে। আমি এতক্ষণ ধরে ক্লাসগুলো শুনতেছিলাম এবং সবাই খুব মনোযোগ দিয়ে শুনতেছে। এটা একটা বিশাল বিষয়, মানে হৃদয়ে টাচ করতেছে। তো সাধারণত আপনারা স্যারের বক্তব্য শুনলেন, স্যারের আলোচনা শুনছেন, জেকে দেব স্যারের আলোচনা শুনছেন, জীবন্ত স্যারের আলোচনা শুনছেন। আমি যেটা বলতে চাই সেখানে আসলে সব আলোচনায় তো আমি প্লাস করতে চাই, যেটা আমার উপলব্ধি, আমার পার্সোনাল লাইফের উপলব্ধি। সেটা হচ্ছে আমরা যদি প্রথমে বিচার করি, হৃদয় রেখা বলতে আমাদের সামনে যে ছবিটা বেশি আসে সেটা হচ্ছে হৃদয়, মানে কোন জাতকের মানসিক প্রকৃতি যদি আমরা বিচার করতে চাই সেই ক্ষেত্রে হৃদয় রেখাটাই আমরা প্রথমে বিচার করি। দেখেন, আপনারা যে একটা বিষয় গভীরভাবে লক্ষ্য করেন, হৃদয় রেখাকে আমার জয়ন্ত স্যার বলে গিয়েছেন যে হৃদয় রেখাকে কন্ট্রোল করা হচ্ছে বুধ। ঠিক তার নিচেই, হৃদয় রেখার নিচেই কিন্তু আরেকজন সেনাপতি বসে আছেন, সে মঙ্গল, এবং বুধের ক্ষেত্রের মাঝখান দিয়েই কিন্তু হৃদয় রেখাটা, বুধের বর্ডার লাইন, তার নিচে কিন্তু মঙ্গল। এই যে মঙ্গল বুধের একদম মাঝখান থেকেই যে হৃদয় রেখাটা উঠতেছে, আর সেটা নিয়ে জাতকের মানসিক প্রকৃতিটাকে বিচার করা হচ্ছে, এর যে একটা কম্বিনেশন, এই বিষয়টাকে আমাদের অ্যানালাইসিসে আনতে হবে। বুধের প্রকৃতি আর মঙ্গলের প্রকৃতি দুইজনের বিপরীত প্রতিক্রিয়া, চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু সম্পূর্ণ আলাদা। আমাদের মন যদি আমরা বিচার করি তাইলে শাস্ত্রেই বলা আছে বা প্রবাদ আছে যে মানুষের মন আকাশের রং। এই হৃদয় রেখার উপরে ব্যক্তির যে মানসিক বিষয়গুলো অ্যানালাইসিস করা হয় তার উপর দেখা যাচ্ছে, দেখেন এখানে গুরুজি একটা কথা বলে গেছেন যে কেতুর ক্ষেত্রটা যদি উঁচু হয় তাহলে হৃদয় রেখাটা কোথায় থাকবে, তাহলে একটু উপরের দিকে ঠেলে যাচ্ছে। দেখেন কেতু উঁচু হচ্ছে কিন্তু হৃদয় রেখা উপরের দিকে গেলে কিন্তু সে ওই রবির সাথে তার সংস্পর্শটারে একটু একটু কনজাস্টেড করে দিচ্ছে, তাহলে রবির ক্ষেত্রটা এখানে ছোট হয়ে যাচ্ছে। তাহলে এখানে রবিকে তো সংযোগ আমরা করি, তার সাথে হৃদয় রেখার সাথে যদি আমরা রবিকে আনি, সেখানে রবিকে আমরা বলেছি যে আমাদের আত্মার কারক, আমাদের দিক চিন্তা ভাবনা। মন অনেক কিছু চাইতে পারে, কিন্তু আপনার বিবেক কি বলতেছে সেটা কিন্তু আপনাকে রবি থেকে বিচার করতে হবে। এই হৃদয় রেখার সাথে যদি আমরা আরেকটা গ্রহের সম্পর্ক করি, যেটা সবসময় আমরা বলি আমাদের ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে, যেটা বৈদিক জ্যোতিষে জন্ম থেকে যেটাকে আমরা বলি মনের কারক, সেটা হচ্ছে চন্দ্র। হৃদয়ের সাথে একটা চন্দ্রের গভীর যোগাযোগ আছে। চন্দ্র যদি মন হয় আর আমাদের হস্তরেখায় হৃদয় হচ্ছে, হৃদয় রেখা হচ্ছে মন। সেই মানসিক প্রকৃতি বিচার করতে গেলে এই তিনটা গ্রহ, চারটা গ্রহের কম্বিনেশনটা খুবই ভাবেই অ্যানালাইজ করতে হবে। এখানে চন্দ্রের হৃদয় রেখার উঠানামা, হৃদয় রেখার ঊর্ধ্বগামী রেখা এবং হৃদয় রেখার অধোগামী রেখা, এই রেখাগুলোতে থেকে একটা ব্যক্তির সম্পূর্ণ মানসিক প্রকৃতি আপনাকে বিচার করতে হবে। আরেকটা কথা এই জায়গায় আসছে, সেটা হচ্ছে খুব সুন্দরভাবে স্যার সেটা ব্যাখ্যা দিয়ে গেছেন, যে যেটা জয়ন্ত স্যার বলছিলেন, টিটু স্যার সেটার সাথে সহমত পোষণ করছেন। সেটা হচ্ছে যে যদি হৃদয় রেখার শেষ প্রান্ত বৃহস্পতি এবং শুক্রের শনির মাঝখানে যায়, ব্যক্তি শেষ জীবন সুখের হয় না। এবং গুরুজি তার সাথে বলে দিয়েছেন, তার ব্যাখ্যাটা কিন্তু দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে ওই সময় তার হৃদয় বলে আর কিছু থাকে না।
তখন সে অন্যের হাতে পুতুল হয়ে যায়। দুইটা জিনিস এখানে লক্ষ্য করেন, বিগিনিং এবং এন্ডিং। শুরু হচ্ছে কোথা থেকে, শেষ হচ্ছে কোথায়? শুরু হচ্ছে বুধ থেকে, একদম বাচ্চা বয়স, শেষ হচ্ছে কোথায়? একদম এই যে আমরা যদি হৃদয় রেখার 100 বছর আয়ু ধরা হয়, সেই ক্ষেত্রে আমরা 69.120 বছর আয়ু ধরি, তাহলে 100 বছর পরে তার আর মন বলতে কোনো কিছু থাকে না। তাহলে দুইটা টাইমে কিন্তু ওই ব্যক্তির জীবন অন্যের প্রভাবে চলে। আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হৃদয় রেখা কার্ভ হয় শরীরের ক্ষেত্রে গিয়ে, বেশিরভাগ ক্ষেত্রে হৃদয় রেখা কার্ভ হচ্ছে শরীরের ক্ষেত্রে গিয়ে। এটা সবার হাতে খেয়াল করে দেখবে। তার মানে কি, আমাদের 25 ইয়ার, 50 ইয়ার এবং 75 ইয়ার, তারপরে কিন্তু হৃদয় রেখা কার্ভ হয়ে যাচ্ছে। তার মানে শনির ক্ষেত্রটাকে সংক্ষিপ্ত করে নিয়ে আসতেছে এবং ওইখান থেকে তার মানসিক যে বৈকল্য, ওইখান থেকে কিন্তু সৃষ্টি হয়ে যাচ্ছে। তার সারা জীবনের সঞ্চয়, তার সারা জীবনের সাধনা, তার সারা জীবনের চিন্তা ওই জায়গাতে গিয়ে যখন ছোট হয়ে আসতেছে, তখন আস্তে আস্তে সে মন হারাতে শিখে যাচ্ছে। তো আমি, স্যার অনেক কিছু আলোচনা করছেন, আমি এই বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরলাম। আমি জানি না এর ভিতরে কোনো নতুনত্ব আছে কিনা, এটা স্যারই বিচার করবেন। এই বিষয়গুলো আমি আমার পার্সোনাল অ্যানালাইসিস থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এত সংক্ষিপ্ত কেন স্যার? আচ্ছা, যাই হোক, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো সুবীর মহন্ত স্যার, আপনি একটু নমস্কার স্যার। আমি একটু বলি। দেখুন, হৃদয় রেখা নিয়ে সাউন্ড একটু মিউট করেন স্যার, শুনতে পাচ্ছেন স্যার? সুবীর স্যার একটু মিউট করেন, 2 মিনিট পরে বলেন। হ্যাঁ, যে হৃদয় রেখার ক্লাস হচ্ছে, আপনারা দেখেছেন যে আপনাদের সিলেবাসে 8 নম্বরে গিয়ে ক্লাসে গিয়ে হৃদয় রেখা। তো আমরা বলেছি যে যেটি নীরজ স্যার বলে গেলেন যে শনি ক্ষেত্রে ম্যাক্সিমাম হৃদয় রেখা শনির ক্ষেত্রে বা শনির ক্ষেত্র ক্রস করে ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডিল ফিঙ্গারের মাঝখানেই যায়। তো প্ল্যানেটে একই সঙ্গে হৃদয় রেখা বিচার করতে গেলে আপনারা যেমন হৃদয় রেখা যে যে গ্রহের ক্ষেত্র থেকে গেছে বা মাঝখান থেকে গেছে সেটি নজর রাখবেন। প্ল্যানেটটি কেন আঁকা হয়েছে আজকে ক্লাসে, আবার 2টি হাত কেন অঙ্কিত আছে, প্রত্যেকে বোর্ডের যা থাকবে সেগুলো নোট করবেন। এটা হচ্ছে নোট করার দায়িত্ব, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো প্ল্যানেটটি আজকের ক্লাস শুরু হয়েছে সকাল 8টায়, তখন লগ্ন হচ্ছে কন্যা লগ্ন। কন্যা লগ্নে আপনারা দেখতে পাচ্ছেন যে মঙ্গল বসে আছে। তাহলে আমরা লগ্ন থেকে কিন্তু হৃদয় বিচার করব, মন মানসিকতা বিচার করব। তাহলে মন মানসিকতা হৃদয় যদি লগ্ন থেকে বিচার করি, তাহলে লগ্নে মঙ্গল বসে আছে, একটি হার্ডি গ্রহ। ওই যে বললাম মঙ্গল এখানে শক্ত না নরম, মঙ্গলের ক্ষেত্রের উপর নির্ভর করবে হৃদয় রেখা সরবে না কাছে আসবে। তাহলে মঙ্গল কিনা সে বুধের ক্ষেত্রগত হয়ে 8 নাম্বার ক্লাস শনি দৃষ্টি দিয়েছে, যেটি 8 সংখ্যার কারক হচ্ছে শনি। আর সেই শনি নিয়ে বেশি আলোচনা হয়েছে, আমাদের টিটু দাস স্যারও ওইখানে গিয়ে সব থেকে বেশি বিপর্যস্ত বলেছেন, আর আমাদের নীরজ স্যারের আলোচনায়ও কিন্তু তাই আসলো। তো সেই শনি কিনা সপ্তমে থেকে দৃষ্টি দিয়েছে।